তো সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমাদের এক্সক্লুসিভ সেমিনারে। তো আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে নেক্সট লেভেল সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো নেক্সট লেভেল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। ডিজিটাল মার্কেটিং যেহেতু অনেক বড় বিশাল, এখানে অনেকগুলো কম্পোনেন্ট উপাদান থাকে, তার মধ্যে একটা উপাদান হচ্ছে সোশ্যাল মিডিয়া। আবার এটাকে যদি আমরা ক্লাস্টার করি সেটা কিভাবে ভিন্নভাবে করা, যেমন ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, দেন হচ্ছে টুইটার, দেন হচ্ছে বাকি যে প্রিন্টারের যেগুলো আছে সোশ্যাল রিলেটেড যেগুলো আছে সবগুলো হচ্ছে কি আমার সোশ্যাল মিডিয়ার আন্ডারে পড়ে, তাই না? তো ওই সেগমেন্টটাই হচ্ছে আমাদের ওইটার উপরে বেস করে হচ্ছে নেক্সট লেভেল সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্স আমরা যেটা নিয়ে এসেছি, তারই ধারাবাহিকতায় আপনাদেরকে অলরেডি আমরা এই ফ্রি সেমিনারের একটা সুযোগ দিচ্ছি, যেখানে হচ্ছে আপনি এটা দেখে কি কি শিখবেন, কি শিখলে কি উপকার হবে সেই সম্পর্কে একটা ধারণা পাবেন। কারণ দিন শেষে আপনি যদি না জানেন এটা শিখবেন কেন, এটা শিখে কি করতে পারবেন, তাহলে কিন্তু আপনার কখনো আগ্রহ জাগবে না, তাই না? আপনি যদি কোনোদিন যদি ধরেন কাচ্চির টেস্ট না নিতেন, তাহলে কাচ্চি খাওয়ার কি আগ্রহ জাগবে আপনার? আপনি তো চিনি না কাচ্চি, তাহলে খাবেন কিভাবে? তো সেম এইখানে জিনিসটা যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি আসলে, এটাতে কি কি করা হয়, এটাতে করলে আমি কি কি করতে পারবো, এই তিনটা কিউরিওসিটি যদি আপনার মনের মধ্যে থাকে, তাহলে আমি বলবো আজকের ক্লাসটা আপনি একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন। ঠিক আছে? আজকে আমি চেষ্টা করবো একটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এই ফ্রি ক্লাসে আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য, যেটা হয়তো আপনাকে ফুললি কোর্স করলে শেখা লাগতো, সেটা আপনি ফ্রিতে নিয়ে যেতে পারবেন। তো এখানে আপনার কিন্তু লস নাই, কারণ আপনার 30 মিনিট আমি নিচ্ছি, এটা আমার হিউম্যান বিং দায়িত্ব যে আপনার 30 মিনিট যাতে বৃথা না যায়, আপনার যে দিন শেষে আমাকে গালি না দেন যে না 30 মিনিট এখানে সময় দিয়ে আমি নষ্ট করছি। তো আমরা যেহেতু ফ্রিতে দিচ্ছি, সেটার ভ্যালু কি সেটা হয়তো যদি উপলব্ধি করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, না করতে পারলে ইনশাল্লাহ ফিউচারে যখন যাবেন তখন দেখবেন যে না, এটা তো আমি এখান থেকে শিখে আসছিলাম। তো আপনার ফিউচারে এটা কাজে লাগবে। তো আজকের টোটাল সেমিনারটাই হচ্ছে অর্গানাইজ করছে ICTBangla.com, আপনারা সবাই জানেন। তো আমি আমার পরিচয়টা প্রথমে দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে আশরাফুর রহমান, ডিজিটাল মার্কেটিং ইনস্ট্রাক্টর এবং মেন্টর হিসেবে আছি। আমি দুইটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের সাথে বর্তমানে কর্মরত আছি। একটা হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় যুব ইনস্টিটিউট। এই দুইটাতে গত 2.5 থেকে 3 বছরের মতো আমি কাজ করতেছি। পাশাপাশি হচ্ছে ICT বাংলার সাথে আছি, দেন পাশাপাশি হচ্ছে আমার একটা বিজনেস আছে, দেন আমি একটা রিমোট জব করি। রিমোট জব বুঝেন তো, যে বাইরে একটা ক্লায়েন্টকে আমি হচ্ছে সাপোর্ট দিই। সো ওই সবগুলা মিলে ধরেন আমার প্রায় এই সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রিতে প্রায় 7 বছরের মতো অভিজ্ঞতা আছে। আমি কর্পোরেট থেকে আসছি, কর্পোরেট থেকে দেন এই ফ্রিল্যান্সিং জগতে আসার পর আমি জব টব ছেড়ে দিয়ে দেন একটা বিজনেস করে দেন আপনাদের মতো মানুষদেরকে গত 2.5 বছরে শিখিয়েছি। এবং এইখানে অলমোস্ট আমরা 2টা বেস অনলাইনে যাচ্ছি। এর মধ্যে আজকে লাকিলি আপনাদেরকে একটা আমার যে স্টুডেন্ট, তার স্টুডেন্টের একটা মানে সাপোর্ট আমি দিতাম ফ্রিতে একদম, যে তার একটা বিজনেস ডেভেলপ, সে ট্রায়াল বেসিস এই ঈদে শুরু করছে। সো ওইটার এগেইনস্টে আমি চেষ্টা করবো একদম পার্সোনালি বা হচ্ছে বলেন যে সরাসরি ওই বিজনেসটাকে একটা আপনাদেরকে দেখানোর জন্য কেস স্টাডি হিসাবে। ঠিক আছে? তো যাই হোক, আমার সম্পর্কে আর মনে করি দরকার নাই, তারপরে যদি পরবর্তীতে আপনার সাথে দেখা তাহলে তো জানবেন। দেন হচ্ছে আমরা চলে যাই। প্রথমে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপাদানগুলো কি কি, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কারণ এখন আপনি হয়তো ডানে বামে অনেক কিছু দেখবেন যে ডিজিটাল মার্কেটিং সবাই পারে। তো সবাই পারার মধ্যে দেখেন সবাই কিন্তু সব বিষয়ে এক্সপার্ট না। কারণ আপনি যদি সবগুলো, আপনাকে যদি আমি 1 মাসের খাবার একদিনে খেতে দেই, আপনি খেতে পারবেন না। কিন্তু আমি তো বলে দিতে পারি যে ঠিক আছে 3 বেলার খাবার দিলাম, এখন তুমি এটা ভাগ ভাগ করে খাও। আপনি ঘন্টায়, আধা ঘন্টায় বা 2 ঘন্টা পর কি খেয়ে একদিনের খাবারটা সর্বোচ্চ শেষ করতে পারবেন। কারণ আপনি যদি 1 মাসের খাবার দিয়ে দিচ্ছেন না ঠিক আছে তুমি এটা একদিনে শেষ করে দাও, তাহলে কিন্তু সম্ভব না। তো সেম ডিজিটাল মার্কেটিং উপাদানগুলো অনেকগুলা, তার মধ্যে কি কি সেটা একটু দেখে আসি চলেন। সো প্রথমে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা আসলে কি, যদি আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, ধরেন আমি একটা ব্রাউজারে গেলাম, যাওয়ার পর আমি এখানে কোনো কিছু লিখে সার্চ করবো, হোয়াট এভার আমার যা মনে চেয়েছে, তাহলে আমি লিখলাম কি স্মার্ট ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ। ঠিক আছে? আমি সার্চ করলাম। এখন দেখেন এই স্মার্ট ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ লেখার পর স্টারটেকের ওয়েবসাইট কেন আসলো? এখানে অন্য কেউটা আসলো না কেন? দারাজও আসতে পারতো, বা দারাজ তো নিচে কেন? দারাজ তো উপরে থাকার কথা, কারণ আমরা জানি দারাজ ই-কমার্সের অনেক বড় জায়ান্ট কোম্পানি, তাই না, বাংলাদেশের জন্য। তাহলে দারাজ কেন আসলো না? তাহলে স্টারটেক কেন আসলো? এই যে কিউরিওসিটি গুলো, এটাই কিন্তু আপনাকে ডিজিটাল মার্কেটিং শেখানোর জন্য 50% আগায় দিবে। যদি এই কিউরিওসিটি না থাকে, তাহলে ডিজিটাল মার্কেটিং কিন্তু আপনি কখনোই ভালো সফল করতে পারবেন না। তার মানে দেখেন এই যে কিওয়ার্ডটা আমি লিখেছি, এই কিওয়ার্ডটা দিয়ে তারা কি করেছে, এসইও করেছে, অপটিমাইজ। যার ফলে কখনোই যখন গুগলে কেউ সার্চ করবে এই যে কোনো রিলেটেড কিওয়ার্ড, ওই রিলেটেড কিওয়ার্ড যদি তার এসইও করা থাকে, তাহলে কি হবে, অটোমেটিক্যালি তার ওয়েবসাইটের সামনের দিকে দেখাবে। তার মানে গুগলের কাছে অলরেডি তারা কি করছে, স্টার্টে এই কিওয়ার্ডটা দিয়ে একটা কন্টেন্ট বা বিভিন্ন ইনফরমেশন দিয়ে তারা ইন্ডেক্স করেছে। ইন্ডেক্স মানে গুগলকে তারা অ্যাক্সেস দিয়েছে যে ভাই আমার এই ইনফরমেশনগুলো আছে, তুমি এটা তোমার স্টোরেজে রাখো, রাখার পর কেউ যদি সার্চ করে তোমার এখানে এসে তুমি আমাকে দেখাবা একদম সহজ ভাষায়। ঠিক আছে? তার মানে দেখছেন স্মার্ট প্রাইসিং মডেল লিখছি পরে, তারপরে আমাকে আসছে প্রথম স্মার্ট স্টারটেক, তারপর হচ্ছে গ্যাজেট এন্ড গিয়ার, তারপরে বিডি স্টল, তারপরে অ্যাপল গিজার। এখন দেখেন আমি এই যে কাস্টমার, আমি একটা ঘড়ি কিনতে চাচ্ছি, আমি গুগলে এসে সার্চ করলাম,
সার্চ করার পর দেখেন আমি কিন্তু কি করব, প্রথম 1 2 3 এর বেশি কিন্তু যাব না, বেশিরভাগ 1 2 3 থেকে অর্ডারটা চলে যায়। সো আমি কি করব, প্রথমে 1 থেকে চলে যাব। এখন এটাতে যখন আমি ক্লিক করলাম, দেখেন আমাকে কোথায় নিয়ে গেছে, আমার ওয়েবসাইটে নিয়ে গেছে, দেখছেন? তো এই ওয়েবসাইটে আসার পর আমার কত স্মার্ট ওয়াচ লাগবে, এখান থেকে দেখার পর দেখেন যেটা পছন্দ হয়েছে আমি কিনে ফেললাম। এইটি হচ্ছে এক্স্যাক্টলি এসইও। এবং এসইওর থ্রুতে আমরা কি করব, কোন একটা কিওয়ার্ড দিয়ে আমি আমার একটা কন্টেন্ট র্যাঙ্ক করাবো। ওই কন্টেন্টটা গুগলের কাছে যদি অথেন্টিক অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, গুগল সেটা কি করবে, আস্তে 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 উপর দিকে তুলবে, তাই না? তাহলে গুগলে কোনো কিছু লিখে, কোনো কিওয়ার্ড লিখে যদি সার্চ করা হয়, প্রথমে যে ওয়েবসাইটটা শো করবে, এই ওয়েবসাইটটা শো করবে কিসের থ্রুতে? তারা কি গুগলকে ধরেন টাকা দিছে, বা তারা কি গুগলের সাথে কন্ট্যাক্ট করছে, এমএও করছে? কোনো কিছু করে না, তারা জাস্ট গুগলের ক্রাইটেরিয়া অনুযায়ী তারা কি করছে, এই কিওয়ার্ডটা দিয়ে এসইও করেছে। তো এসইও করতে যখন এই কিওয়ার্ডটা লিখে কেউ গুগলে সার্চ করবে, তাহলে ডেফিনেটলি গুগল র্যাঙ্কিং বেসে কাদেরকে সামনে রাখা যায়, যার কন্টেন্ট ভালো, যার হচ্ছে ওয়েবসাইটের ভিজিটর ভালো, সবকিছুর উপর বিবেচনা করে গুগল তখন এই যে র্যাঙ্কিং দেয়, এটাকে বলে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং বলে। 1 2 3। তো এখন দেখেন আমি প্রথমটাই কিন্তু ক্লিক করছি, বা সর্বোচ্চ 2 বা 3 নাম্বার যাব, আমি কিন্তু কখনোই এই নিচে যাব না। এই দেখেন লাস্টে কি আছে, ট্যাগলাইন, আমি কিন্তু এতটুকু নিচে আসবো না, ইভেন আমি দাঁড়াবো এখানে যাব না, কারণ আমার কাছে সার্চ করেছি, এত সময় নেই ভাই, আমারটা ঘুরে কিনা লাগবে, আমি দেখতে চাইছি, ক্লিক করছি, এটা আসছে, এটা দেখে এই যে এখানে ক্লিক করলাম, এখান থেকে গেলাম ওয়েবসাইটে, যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। এখন এই স্টার ট্যাগ দেখেন, এই অনেকগুলো প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট আমার পছন্দ হবে না, যেটা পছন্দ হবে সেটা আমি কিনে নিয়ে চলে গেলাম। তার মানে এসইওটা বুঝছেন তো, যে গুগলে কোনো একটা কিওয়ার্ড দিয়ে আমি যখন র্যাঙ্ক করাবো, সেটা হচ্ছে গুগলে যদি সেই কিওয়ার্ড নিয়ে কেউ সার্চ করে, তাহলে অটোমেটিকলি আমার সেই ওয়েবসাইটটাকে কি করবে, সে কাস্টমারকে সামনে দেখাবে। ক্লিয়ার আপনাদের? ওকে ফাইন গুড, এইটা এক্সিলেন্ট, এইটা কে বলছে, মানে পুরো ধারণা আমি চেঞ্জ করে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তো জাস্ট একটু সাথে থাকেন, সময় দিবেন, ঠিক আছে? বুঝবেন না কেন ভাই, এখানে তো মুখস্থ বিদ্যা না যে আপনাকে আমি 10টা পেজ বই দিয়ে দিলাম, এটা মুখস্থ করা শুরু করে দেন ভাই। এখানে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল জিনিস আপনি জাস্ট দেখবেন, দেখে এনালাইজ করবেন। অবশ্যই এখানে একটা কথা আছে ভাই, যারা একটু নেগেটিভ মাইন্ডেড আছেন ভাই, অবশ্যই ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে আমি আগে বলে দিচ্ছি, পিসি আপনাদের মাস্ট, ঠিক আছে? এটা আবার বলে না যে স্যার ফেসবুক দিয়ে করো না, আমি বলবো ফেসবুক দিয়ে আপনি কি করতে পারবেন, হয়তো বাইরে গেছেন আধা ঘন্টার জন্য একটা রিপোর্ট দেখা দরকার, ফেসবুকে ঢুকলেন, বাট টোটাল অ্যানালাইসিস করতে গেলে আপনাকে সে একটা এনভায়রনমেন্ট লাগবে ভাই। এনভায়রনমেন্ট অনেক কিছু কিন্তু। সো এনভায়রনমেন্টটা কখন হয়, দেখেন আমি আপনাদের সামনে কিন্তু এত বড় একটা স্ক্রিন নিয়ে বসে রয়েছি, ঠিক আছে? তো এই স্ক্রিনটা যদি না থাকতো, আমি যদি মোবাইলে ক্লাস দিতাম, তাহলে কি হইতো, আমার কি কনসেন্ট্রেশন থাকতো আপনাদেরকে শেখানোর, এই যে উৎফুল্লতা, সেটা কি থাকতো? সেটা কিন্তু থাকতো না। তাহলে টোটালটাই ডিপেন্ড করতেছে কিন্তু আপনার উপর, আপনার পজিটিভ মাইন্ডসেট, দেন হচ্ছে এনভায়রনমেন্ট। এই দুইটা জিনিস যদি আপনারা এনশিওর করতে পারেন, তাহলে আমি বলবো যে আপনার কাছে স্কিল শিখা এই যে ডালবা, আর কিছুই না। তো যাই হোক, তাহলে এসইও সম্পর্কে একটু ধারণা হলো, তাই না? আমি কিন্তু টোটাল ধারণা দিচ্ছি, দেখেন এটা কিভাবে করে, সেটা কিন্তু অনেক পিছনে লটস অফ ওয়ার্ক, লটস অফ প্র্যাকটিক্যাল কাজ করতে হবে পিছনে। বাট যদি ধারণা থাকে যে না এসইও, তাহলে সেই এসইওটা কি সেটা যদি ধারণা থাকে, এবং এটার আরেকটা মজার ব্যাপার যে এটা যদি আপনি শিখেন, কথার কথা আমি যদি এক্সাম্পল এটাই দেখাই, আমি ফাইবারে গেলাম, ঠিক আছে? একদম সহজ, আমি ফাইবার কোম্পানিতে গেলাম, আমি এখানে লিখলাম যে এসইও সার্ভিস, ঠিক আছে? এসইও সার্ভিস থেকে সার্চ করলাম, দেখেন আমি যে মুখের কথা বলতেছি, যে বিশ্বাস যদি না হয়, এটা ডিমান্ড কি আছে, এসইও সার্ভিস, দেখেন দেখছেন এই লোকগুলা, তার কয়টা 9551টা তার জব কমপ্লিট হয়েছে, কাজ শেষ হয়েছে। সো দেখেন কতগুলো লোকে, দেখছেন সবাই কিন্তু কাজ করছে, ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং, এনএক্স, গুগল, ডিজিটাল এজেন্সি প্রোভাইডার, টপ নচ, এসইও সার্ভিসেস। আমি যদি এটাতে ক্লিক করি, কথার কথা দেখেন তার পুরো প্রোফাইলটা আমরা এখন কি করব, দেখবো গিয়ে, দেখছেন তার ইনফরমেশনগুলো, সে কি সার্ভিস দেয়, সে হচ্ছে যে এসইও দেয়, মাই সার্ভিসেস, যে অন পেজ এসইও, অফ পেজ এটা এসইও আন্ডারে থাকে। তো এই যে দেখেন যেই টপিকগুলো আমি আজকে যেগুলো আপনাদেরকে দেখাবো, প্রত্যেকটা যেহেতু আপনি কাজ করবেন, যদি চাকরি করতে যান বিডি জবস থেকে সার্চ করবেন, আর যদি ফ্রিল্যান্সিং করতে যান তাহলে ফাইবারে গিয়ে সার্চ করবেন, ঠিক আছে? আর যদি ব্যবসা করতে যান, তাহলে আমি বলবো চুপ করে বসে থাকেন স্কিলটা শেখার জন্য, আর কিছুই লাগবে না। তিনটা জিনিসের জন্য তিনটা রাস্তা বলে দিয়েছি, তাহলে বাকি সব হয়ে যাবে ইনশাআল্লাহ এমনিতেই। তো যাই হোক, এসইও সম্পর্কে জানা হলো যে আমি একটা কোনো একটা কিওয়ার্ড দিয়ে আমি কি করবো, একটা কন্টেন্ট দিয়ে গুগলের কাছে সেটা কি করবো, ইন্ডেক্স করাবো। যদি ইন্ডেক্স করাই, তাহলে গুগল যদি আমার সেই কিওয়ার্ডটা বা আমার যে আর্টিকেলটা লিখে আমি যে কিওয়ার্ডটা র্যাঙ্ক করবো, সেটা যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়, তাহলে আস্তে আস্তে সে আমাকে উপরের দিকে নিয়ে আসবে, ঠিক আছে? তাহলে এসইও সম্পর্কে জানা হলো। এসইও হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও। তো এগুলো ডিটেইলস পার্ট আমি আর যাচ্ছি না, জাস্ট যেহেতু সোশ্যাল মিডিয়া আমি চলে যাবো, জাস্ট প্রথমটা একটু ধারণা দিলাম। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। এখন দেখেন সার্চ ইঞ্জিন মার্কেটিংটা কি।
একটু আগে আমরা কি সার্চ করেছি, স্পন্সর প্রাইস ইন বাংলাদেশ, তাই না? এখন দেখেন এখানে যখন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করব, এইখানে একটা লেখা থাকবে স্পন্সর, ঠিক আছে? আমি যদি অন্য একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, স্মার্ট ওয়াচ থেকে সার্চ করে দেখি আমি স্পন্সর পাই কিনা, দেখেন এখানে নাই। আমি একটু অন্য কান্ট্রি দিলাম, ঠিক আছে, যেহেতু বাংলাদেশে অনেকে নাও চালাতে পারে। এই যে লেখা এখানে এই যে স্পন্সর দেখছেন পাইছি, কিন্তু এই যে স্পন্সর এটা কি করছে, সে কিন্তু এই যে গুগলের থ্রুতে সে কি করছে, অ্যাড চালাচ্ছে। গুগল অ্যাড বলি না আমরা। সো এই অ্যাডের থ্রুতে যখন আপনি চালাবেন, আমরা জানি অ্যাড মানে কি, বুস্টিং মানে কি, হচ্ছে একটা এক্সট্রা ফোর্স অ্যাড করা, যে না আমি টাকা দিচ্ছি ভাই তোমাকে, তুমি আমাকে একটা ভালো রেজাল্ট বা যারা আমার এই রিলেটেড এই কাস্টমারের কাছে তুমি দেখাও। তো সেম সে কিন্তু কি করতেছে, আপনি এসইও অর্গানিক ভাবে করছেন, এখন আরেকজন কি করলো, ফেসবুক গুগলকে টাকা দিল, দিয়ে বললো যে ভাই এই যে ধরো নো তোমাকে আমি টাকা দিলাম, বুস্টিং করলাম, আগামী 7 দিনে তুমি আমার ওয়েবসাইটটা লাস্টে থেকে ফার্স্টের দিকে নিয়ে আসবা। তো স্পন্সরে সে কি করে, দেখেন সামনের দিকে নিয়ে আসে, দেখছেন? আমি স্পন্সর ইউএসএন লিখছি দেখি, কারণ তারা ওইখানে অ্যাড চালাচ্ছে এই জন্য। যেমন বাংলাদেশে যদি আপনি চালান, দেখবেন স্টারটেক নিচে পড়ে গেছে, আপনি উপরে চলে গেছেন। সো এইভাবে করে 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 কি করবেন, আপনি আস্তে 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 আপনারটা র্যাঙ্ক করবেন। তার মানে আপনি যদি পেইড অ্যাডভার্টাইজিং চালান, যেন হচ্ছে সেটা হচ্ছে আপনি সার্চ ইঞ্জিন মার্কেটিং থেকে করতে পারেন। আর যদি শুধু এসইও করেন, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তার মানে গুগলের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি কি করবেন, অর্গানিক ট্রাফিক বাড়াবেন, অর্গানিক সেল আনবেন, অর্গানিক হচ্ছে কিওয়ার্ড র্যাঙ্ক করাবেন, ওয়েবসাইট র্যাঙ্ক করাবেন। তার মানে একটা দুইটা সেম জিনিসই, বাট পার্থক্য হচ্ছে এটা হচ্ছে টোটালি অর্গানিক, এটা হচ্ছে আপনার পেড। পেড হচ্ছে কি আপনি গুগল অ্যাড চালালেন, তাই না? বিভিন্ন অ্যাড চালালেন, ওই অ্যাড থেকে আপনি কি করেন, আপনার ওয়েবসাইট আস্তে আস্তে সামনের দিকে নিয়ে আসলেন। তাহলে সার্চ ইঞ্জিন মার্কেটিংটা কি, এসইওটা কি ধারণা হয়েছে? তো জাস্ট একটা হচ্ছে ফ্রি ভার্সন, একটা হচ্ছে পেড ভার্সন, এইটুকু মাথায় রাখেন, আর কিছু রাখার দরকার নাই। দেন হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, দিস ইজ দ্য বিগেস্ট ইম্পর্টেন্ট পার্ট ভাই। আপনি মার্কেটিং শিখেন, যত কিছু শিখেন না কেন, যদি কন্টেন্টের উপরে যদি আপনার আধিপত্য না থাকে, কন্টেন্ট ইজ দ্য কিং অফ মার্কেটিং বলা হয়। কারণ দেখেন একটু আগে এক্সাম্পলই দেই, যেহেতু এই ক্লাসে একজন বলছিলেন যে সুমন ভাইয়ের ইয়ে দেখে আসছেন আপনি। সো দেখেন এখানে আমি কিন্তু প্র্যাকটিক্যালি দিচ্ছি, কেউ নেগেটিভলি নেবেন না, জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে? সুমন ভাই না যায় যদি আমি যেতাম, আমি গিয়ে যদি বলতাম যে কি করে ক্যাপকাট দিয়ে সুন্দর করে ভিডিও এডিটিং করবেন, এই কথা যদি আমি বলতাম, অনেকে বিশ্বাস করতেন না, করতেন? তাহলে কন্টেন্টটা কাকে দিয়ে বলালে বিশ্বাস হওয়ার যোগ্য হবে, কোন সেলিব্রিটিকে দিয়ে, কোন ইনফ্লুয়েন্সারকে দিয়ে, তো সেটার উপর কিন্তু ডিপেন্ড করে। দেন হচ্ছে আমি কি বলাচ্ছি, সেটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সেম আপনার একটা প্রোডাক্ট থাকতে পারে, আপনি হোমমেড ফুড বানান, কথার কথা, আপনি ফুড বানান, আচার বানান, তাহলে আচারে কি করতে হবে, সেই আচারটাই যদি আপনি কিভাবে ফুটায় তোলা যায়, কারণ এটা কি আচার, আচার কিন্তু আমাদের চোখের ক্ষুধা, এটা কিন্তু পেটের ক্ষুধা না। আপনি আচার না খেলে কি মরে যাবেন? মরে যাবেন না। ভাত না খেলে হয়তো মরে যাবেন, বাট আচার না খেলে তো মরে যাবেন না। তাহলে আচারটা কি লোভনীয় জিনিস, এটা হচ্ছে এক্সট্রা সাইড ডিশ বা হচ্ছে ডেজার্ট হিসেবে কাজ করে। তো ওই সাইড ডিশ থেকে প্রেজেন্ট করতে হবে কি, ওই শৌখিন টাইপের। কারণ আচারটাকে যদি আপনি ধরেন একটা নোংরা পরিবেশে বানাচ্ছেন, সেটার একটা ভিডিও করলেন, সেটাকে আপনি হাতে হাইজিনিক বা পলিথিন না ঢুকেই বোতলে জাত করতেছেন, তাহলে এই কন্টেন্ট দেখার পর কেউ কি আপনার প্রোডাক্ট কিনবে? কেউ কিন্তু কিনবে না, তাই না? তাহলে সেম জিনিসটাই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে কন্টেন্ট আপনি কিভাবে ফুটিয়ে তুলবেন। তো আপনি যদি একদম গ্লাভস পরে, মাস্ক পরে, হেড শাওয়ার পরে, দেন হচ্ছে সবকিছু ইয়ে করে যদি আপনি আচারটা বানাচ্ছেন, র্যাপিং করতেছেন, দেন সিল করতেছেন, প্যাকেজিং করতেছেন, এই কন্টেন্টগুলো যদি ফুটিয়ে তুলতে পারেন, তাহলে যে কেউ কিন্তু বলবে যে না আরে ওনার প্রোডাক্টের ইয়া তো ভালো, পরিবেশ তো অনেক ভালো, ওনার প্যাকেজিং সুন্দর তো অনেক, তাহলে ওনারটা নেই। তাহলে ক্লিয়ার? তাহলে কন্টেন্ট আসলে আপনি কিভাবে ফোটাবেন সেটা কিন্তু টোটালি আপনার কনসেপ্ট। এখানে আসলে অন্য কেউ আপনাকে ইনবিল্ড দিয়ে দিতে পারবে না, যদি আপনি সাইকোলজিক্যালি সেটা চিন্তা করতে পারেন। তো সাইকোলজিক্যালি চিন্তা করতে আপনি কি করতে হবে, ব্রেন স্টর্মিং। এখন আপনি রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে ব্রেন স্টর্মিং করতে পারেন, আবার নিরিবিলি 1 ঘন্টা বসে ব্রেন স্টর্মিং করতে পারেন, আবার কি হলো কোনো একটা জিনিস দেখে আপনার আইডিয়া মনে করতে পারে। তো যখন যেটাই মনে করে সেটাকে নোট ডাউন করে রাখতে হবে। দেন ওই নোট ডাউনের উপর ভিত্তি করে যে কাস্টমার কোনটা পছন্দ করে, প্রথমত পরিচিত 2-1 জনকে অপিনিয়ন শেয়ার করুন যে আমি এইভাবে কন্টেন্ট করতে চাচ্ছি, এটা করলে কেমন হয়। তখন কিন্তু ওরাও সাজেস্ট করবে যে না এইভাবে করে না, এটা এইভাবে করো। আপনি ট্রায়াল বেসিস একটা হয়তো প্রথম বানাতে পারেন, যেটা খারাপ হলো, তাহলে তো শিক্ষাটা নিলেন, শিক্ষা নেওয়ার পর সেটা চেঞ্জ করেন। সো এটা হচ্ছে টোটাল হচ্ছে কন্টেন্ট, যে আপনি আসলে আপনার প্রোডাক্টটাকে কিভাবে ফুটায় তুলবেন, যেটা দেখে মানুষ আগ্রহ হবে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা নিতে, সহজ ভাষায়, আর কোনো কিছুই না, তাই না? সেটা কন্টেন্ট আবার অনেকগুলো পার্ট আছে, টেক্সট কন্টেন্ট কি হবে, গ্রাফিক্স কন্টেন্ট কি হবে, ভিডিও কন্টেন্ট কি হবে, অ্যানিমেশন কন্টেন্ট কি হবে। তাহলে কন্টেন্ট অনেকগুলো ক্যাটাগরি আছে, আমরা ওইদিকে না যাচ্ছি। এটাও কিন্তু স্পেসিফিকলি একটা স্কিল। আপনি সেম কন্টেন্ট মার্কেটিং লিখেও ফাইবারে গিয়ে সার্চ করবেন যে কন্টেন্ট মার্কেটার হিসেবে কেমন দাম বা কি কি কাজ দেয়। ঠিক আছে, দেয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা হচ্ছে আমরা এই যে কোর্সটা লঞ্চ করতেছি, সেই কোর্সটা হচ্ছে টোটাল সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করে আমরা করছি। এর মধ্যে স্পেসিফিক যেগুলো, সেগুলো হচ্ছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন,
হচ্ছে ইউটিউব। সো মেন যে প্ল্যাটফর্মগুলো সেই প্ল্যাটফর্মগুলোকে বেস করে, কারণ সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্ম আছে, সবগুলো করতে গেলে আপনাকে শুধু 6 মাস লাগবে আমার এগুলো শেখাতে। তাহলে 6 মাস ধরে যদি আপনি ক্লাসই করেন শিখেন, তাহলে কখন ইমপ্লিমেন্ট করবেন, কখন লার্নিং করবেন, কখন কি এস্টাবলিশড হবেন, তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। সো ছোট করে আগান, প্রথমে ফেসবুক, ইউটিউব বা হচ্ছে লিঙ্কডইন বা 2-1টা প্ল্যাটফর্ম দিয়ে শুরু করা যায়, দেন এটার উপর বেস করে আস্তে আস্তে, কারণ আপনাকে চিন্তা করতে হবে সোশ্যাল মিডিয়ার আপনার যে গ্রাহক, সেই গ্রাহকগুলো কোথায় আছে, ফেসবুকে বেশি আছে না লিঙ্কডইনে আছে না ইউটিউবে আছে না হচ্ছে আপনার ইনস্টাগ্রামে আছে না হচ্ছে টুইটারে আছে। সো আমরা যেহেতু 90% লোক আমরা মোটামুটি ফেসবুক উপর নির্ভরশীল, তাহলে আপনি যদি শুধু ফেসবুকটাকে যদি বেস করেন যে না ঠিক আছে আমি এতগুলোতে মাথা ঢোকাবো না, শুধু ফেসবুকটা শিখবো, তাহলে এই ফেসবুক থেকে কিন্তু আপনি কি করতে পারেন, আপনার একটা ব্র্যান্ড এস্টাবলিশ করতে পারেন। এবং অনেক হাজার এফ কমার্স, ই কমার্স বলেন, বাংলাদেশে যত ডিজিটাল উদ্যোক্তা বলুন না কেন বা নতুন সবাই কিন্তু ফেসবুক উপর নির্ভরশীল। কারণ এটা বলার বাহুল্য রাখে না, আমাদের এখন 2025 সালে প্রত্যেকের 25 সালের আগে প্রত্যেকের একটা করে প্রোফাইল ছিল, 2025 সালের পরে প্রত্যেকের একটা করে পেজ থাকতে হবে। আপনি আমার কথা মানেন আর না মানেন, আজকে তো 2 বছর পরে আপনাকে কি একটা পেজ খুলতে হবে। আপনি আপনার ঘরের খাবারের ফুডের ব্লগিং করবেন, তাহলে পেজ লাগবে না আপনার। আপনি ধরেন একটা বিজনেস করবেন, পেজ লাগবে না আপনার। কিংবা আপনি চান যে আপনার একটা মনের ভাব প্রকাশ করতে, সেটাকে প্রোফাইল দিয়ে করবেন, সেটা একটা পেজ দিয়ে করবেন। একটা পেজ দিয়ে যদি করেন তাহলে সেটাকে একটা ইনকাম করতে পারেন, তাই না? কন্টেন্ট ক্রিয়েটর বলি, বিজনেস বলি, ফ্রিল্যান্সার বলি, হোয়াটএভার যাই বলি না কেন, তাহলে সোশ্যাল মিডিয়াটার গুরুত্ব কিন্তু অনেক। তো সোশ্যাল মিডিয়াটা যদি ঠিকঠাক ভাবে আপনি ইউটিলাইজ করতে পারেন, তাহলে আমি বলবো 20,000 30,000 চাকরির পিছনে ঘোরা লাগবে না। আপনি 6 মাস সময় দেন সোশ্যাল মিডিয়াতে, তাহলে দেখবেন অটোমেটিকলি আপনি যদি একদম যদু মধু কদু প্রোডাক্ট নিয়ে নামেন, 6 মাস পরে একটা রেজাল্ট পাবেন। আমার একটা স্টুডেন্ট ট্রায়াল বেসিস, যেটা আপনাদেরকে দেখাবো, ওই ট্রায়াল বেসিস সে বলতেছে স্যার আমার কাছে মাত্র 8টা অর্ডার আসছে, সে 8টা অর্ডারে 3 পিস বিক্রি করছে 20,000 টাকা। কেন ইমাজিন, তার যদি কন্টেন্ট দেখেন, আমি তাকে বকা দিচ্ছি যে ভাই তোমার কাছে আমি করবো না, কারণ তোমার কন্টেন্ট খুবই খারাপ, তোমার যদি আমি রান করি তখন রেজাল্ট খারাপ আসবে, তুমি দিন শেষে আমাকে গালি দিবা, দিন শেষে গালি দিয়ে বলবা যে স্যার আপনিও নিজেও পারলেন না আমাকে সেল এনে দিতে। তখন তাকে বলছে যে স্যার আমি জাস্ট শেখার জন্য, আপনি জাস্ট আমাকে একটু দেখাই দেন কিভাবে করবো, আমি পর ঈদের পরে একটু বড় ইন্ডাস্ট্রি গিয়ে সুন্দর করে সাজাবো। তো এখন সে ইমপ্রুভ করতেছে। তো প্রথম ক্যাম্পেইনে কিন্তু 2,500 টাকা বুস্টিং করে সে 8টা অর্ডার পাইছে, যার প্রোডাক্ট সেল হয়েছে 20,000। এখন সে একটা রুম ভাড়া করছে, একটা লাইভ প্রেজেন্টার নিছে, যাকে পেমেন্ট করে সে। তো আমি জানি না সে ক্লাসে আছে কিনা, থাকতেও পারে, কারণ তাকে বলছি যে তুমি শেখার জন্য যখন সুযোগ পাবা সবকিছুতে একটু করে মানে মাথাটা ঢুকে রাখবা। তো সে যদি থাকতে পারে তাহলে আলহামদুলিল্লাহ আমি তাকে মানে কনফার্মেশন করি, কারণ সে খুবই চেষ্টা হার্ডস্টোল করতেছে, আমাকে রাতে দিনে যখন পারে মেসেজ দিচ্ছে, আমি 2 দিন পরে রিপ্লাই দিই, তো সে খুব অ্যাকসেপ্টিং নিচ্ছে। তো যাই হোক, আমার কথা হচ্ছে সে যদি উদ্যোক্তা দাঁড়ায়, তার পিছনে 3-4টা লোক কিন্তু দাঁড়াবে আরো, তাহলে কি হবে, দিন শেষে তারও ভোর করে আরো 5টা লোক কর্মসংস্থান হলো। তো এভাবে করে তো উদ্যোক্তা দাঁড়াতে হবে। আপনি 20,000 টাকা চাকরির জন্য ইন্টারভিউ দিতে হবে, নাহলে 10টা আপনাকে ঘুরতে হবে, গাড়ি ভাড়া দিতে হবে, ঘুরতে হবে। আমি বলবো ওই টাকাটা ইনভেস্ট করেন, ওই টাকাটাই কোন একটা স্কিলে ইনভেস্ট করেন, ওই সময়টা ইনভেস্ট করেন, করার পর দেখেন যে ভবিষ্যতে, কারণ মনে রাখবেন খালি মাথায় কেউ কিন্তু তেল দেয় না, বেলের মাথায় কেউ তেল দেয় না, তেলের মাথায় সবাই তেল দেয়। তো দিন শেষে ইন্টারভিউতে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি কি স্কিল আছে, যদি না বলতে পারেন তাহলে কিন্তু আপনাকে ওই জবে রাখবেন না। হয়তো মামা চাচা খালু দিয়ে ঢুকে যাবেন, বাট যখনই কম্পিটিশন লেভেল আসবে তখন কিন্তু আপনি পিছিয়ে যাবেন। সো লার্নিং ইজ এ প্রসেস। সো একবার শিখে ফেলছেন, সারা জীবন এটা দিয়ে খাবেন, ওই চিন্তা করার দরকার নাই, মানে আপনি ধাপে ধাপে শিখবেন। তো 25 সালের পরে আপনারা তো অ্যাটলিস্ট আন্দাজ করতে পারতেছেন যে ডিজিটালি সবকিছু মুভ হচ্ছে। তো ডিজিটালের যদি স্কিল আপনার না থাকে, আপনি কিন্তু আস্তে আস্তে ছিটকে পড়বেন। প্রত্যেকটা কোম্পানিতে এখন সফটওয়্যার চলে গেছে, প্রত্যেকটা কোম্পানিতে একটা করে ডিজিটাল মার্কেটার জয়েনিং ডিপার্টমেন্ট আছে। আমি যখন 2017 সালে জব করি, তখন কিন্তু আমার কোম্পানিতে ডিজিটাল মার্কেটার ছিল না, আমাকে তখন দিছে কি এক্সিকিউটিভ দিয়ে অফিসার দিছে, এক্সিকিউটিভ কাম হচ্ছে অফিসার আর কি, দিয়ে অনলাইনে কাজ দিয়েছে। তখন সেক্টর দাঁড়াইছে না, আমি তখন টেনশনে ছিলাম যে ভাই আমার তো ব্র্যান্ড মার্কেটিং এ, আমি এখন কি ডিজিটাল মার্কেটিং এ যাবো নাকি ব্র্যান্ড মার্কেটিং এ থাকবো না কি করবো, তখন আসলে পাজল ছিলাম টোটালি। বাট এখন আমার ওই এক্স কোম্পানিতে কি হয়েছে, ওই ব্র্যান্ড এন্ড মার্কেটিং মধ্যে আলাদা করে দিয়েছে ডিজিটাল মার্কেটিং, যেখানে হচ্ছে 3 থেকে 4 জন কাজ করে। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু খাতগুলো আরো বড় হবে। তো সোশ্যাল মিডিয়াটা কি সেটা সম্পর্কে জানবো ডিটেলসে, দেন বাকিগুলো একটু ইমেল মার্কেটিং কি, আমরা ইমেলের থ্রুতে কি করি, জাস্ট কমিউনিকেশন করি। বাট আপনি যদি ইমেল থেকে যদি কোনো একটা প্রোডাক্ট কিনেন, যদি আমি একটু এক্সাম্পল দেখাই, ধরুন আমি একটা জিমেলে গেলাম বা যে কোনো একটা ইমেলে গেলাম, আপনি দারাজ থেকে যদি কোনো সময় একটা প্রোডাক্ট কিনেন, তাহলে দেখবেন দারাজ প্রতিনিয়ত আপনাকে কি করতেছে, বিভিন্ন ইমেল মার্কেটিং ক্যাম্পেইন করতেছে। তো ইমেল দুইটা ভাবে করা হয়, একটা হচ্ছে কমিউনিকেশনের জন্য, আর হচ্ছে মার্কেটিং এর জন্য। তাহলে কমিউনিকেশন কোনটা, যে ডিয়ার স্যার আমি কালকে আসবো না অফিসে, আমাকে ছুটি লাগবে, এইটা। এই দেখেন কথার কথা আমি যদি বলি, দেখেন এটা কিন্তু একটা ইমেল মার্কেটিং, দেখছেন, এই দেখেন সে লিঙ্ক দিয়ে দিছে। এখানে যখন আমি ক্লিক করবো সে কিন্তু আমাকে নিয়ে যাবে, এটা ই কমার্স না, ই কমার্স হলে এখানে প্রোডাক্টগুলো সন্দেহ করে, সে জাস্ট টেক্সট দিছে। সো দেখি এখানে আমার অন্য কোনো মেল আছে কিনা, যদিও ওইটা আবার আরেকটা মেল, ওই কথা ধরুন, এই যে দেখেন
ঠিক আছে, এই যে ভিডিও সে কি করছে, সে আমাকে ইমেল মার্কেটিং করছে। এখন যখন আমি এখানে ক্লিক করব দেখেন কোথায় নিয়ে যাচ্ছে, তার ওয়েবসাইটে কিন্তু নিয়ে যাবে আমাকে, দেখছেন এই যে app.video। তাহলে এই যে মার্কেটিংটা করলো, এই যে ইমেলটা যাওয়ার পর আমি ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃত যদি ক্লিক করি, আমি কি কোথায় চলে গেলাম, আমি আমার ওয়েবসাইটে ওই তার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে গেলাম। এখন এখান থেকে যাওয়ার পর আমি ধরেন আমার পছন্দ হলো না, আমি কিনলাম না প্রোডাক্ট, দিন শেষে কিন্তু আপনি যে ইমেল মার্কেটিং করছে আপনার কিন্তু বেনিফিট দুই পাবে। এক হচ্ছে আপনাকে যদি প্রোডাক্টটা সে কিনে তাহলে এটা, আরেকটা হচ্ছে এই যে ক্লিক করে যে চলে গেল আপনার ওয়েবসাইটে, তাহলে কি ট্রাফিক বৃদ্ধি হলো না? দিন শেষে আমার ওয়েবসাইট যদি ট্রাফিক বৃদ্ধি হয় তাহলে গুগল কি বলবে, যে গুগল তো দেখবে আরে এই ওয়েবসাইটে তো অনেক ভ্যালুয়েবল, ওর তো বিভিন্ন ট্রাফিক আসতেছে, রেগুলার 10-15 জন 20 জন করে ভিজিট করতেছে, তাকে আমি সামনে নিয়ে আসি। তার মানে এই যে দেখেন এসইও এর কতগুলো ফ্যাক্টর আছে, সেগুলো কম্বাইনলি মিলে কম্বাইন কাজ করে। তার মানে আপনি ইমেল মার্কেটিং করলেন, দিন শেষে আপনার ওয়েবসাইটটাকে সামনে আনার জন্য যা যা করার দরকার আপনাকে তাই করতে হবে, সহজ বাংলায় যদি বলি। তাহলে ইমেল মার্কেটিং কি, আমরা জাস্ট ইনবক্সে কম্পোজ দেখে যদি কোনো মেল করি তাহলে এটা হচ্ছে কমিউনিকেশন। আর যদি আমি এইভাবে কাস্টম করে লিঙ্ক বসায় দেই, আমি এখানে প্রোডাক্টের ছবি দিতে পারি, আমি এখানে সার্ভিসের ছবি দিতে পারি, আমি এখানে ভিডিও দিতে পারি। সো এইভাবে যখন দিব তখন হচ্ছে কি করবে, এটা হচ্ছে মার্কেটিং হয়ে যাবে। এখানে ক্লিক করে ওই জায়গায় নিয়ে যাবে, এখানে ক্লিক করলে দেখেন বুস্ট মাই চ্যানেল ওই জায়গায় নিয়ে যাবে, দেখেন প্রত্যেকটা লিঙ্ক করে দিতেছে। সো এটা হচ্ছে ইমেল মার্কেটিং। এটা কিভাবে টেমপ্লেট ডিজাইন করে সেটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর আন্ডারেই পড়ে। সো এটা আবার হচ্ছে আরেকটা উপাদান, আরেকটা সেক্টর, আরেকটা কাজ, তাই না? তো যেহেতু আমরা বলছি যে আজকে আপনাদেরকে সোশ্যাল মিডিয়া দেখাবো, তো আমি সবগুলা কেন বলতেছি, যাতে করে আপনি যে কোন সমুদ্রে যাচ্ছেন, মানে কি করতে, নৌকা প্রতিযোগিতা করতে, তাহলে আপনাকে সেই সমুদ্র সম্পর্কে ধারণা থাকতে হবে, সেটার কোন সময় ঢেউ বেশি থাকে, কোন সময় সেটার মানে মানে কত ঘন্টা সময় লাগতে পারে আনুমানিক, কি স্পিডে আপনাকে দৌড়াতে হবে। সো আপনি যদি এই সবগুলো স্কিল শিখতে যান তাহলে আপনাকে কোন স্পিডে শিখতে হবে, কি করতে হবে সেটা কিন্তু আপনাকে বের করতে হবে। আর যদি বলবেন যে না স্যার এত কিছু দেখে লাভ নাই, আমি জাস্ট সোশ্যাল মিডিয়া দেখবো, তাহলে কিন্তু সেটাও সম্ভব। কারণ আমরা ইনিশিয়ালি যদি এত কিছু নিয়ে আগাই তাহলে কোনোটাই আমাদের শেখা হবে না, দিন শেষে ফার্স্ট স্ট্যান্ডার্ড হয়ে যাবে। তাহলে আমি বলবো আমার সাজেশন, যে কোনো একটা নেরো নিশ, সেটা বিজনেসের ক্ষেত্রেও স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একদম ছোটটা দিয়ে শুরু করবেন। যখন এটা আপনি একটু মোটামুটি ভালো পারবেন, পজিটিভ ভাইব আসবে, আপনার মধ্যে কনফিডেন্স গ্রো হবে। সো কনফিডেন্স গ্রো না হলে কিন্তু আপনি কোনো কিছুই করতে পারবেন না। সো কনফিডেন্স গ্রোর জন্য যদি এতগুলো জিনিস আপনাকে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সম্ভব না। কারণ আপনি হয়তো আজকে নাম শুনছেন কোনো কোনো টপিকের, তো কোনো কোনো টপিকের নাম শোনার পর তখন যদি আপনাকে বলে দেওয়া হয় যে আপনি সবগুলো ক্লাস করবেন, সবগুলো শিখেন, তাহলে কিন্তু আপনি পাজল হয়ে যাবেন। সো ধাপে ধাপে, সো আপনি একটা শিখেন, এটা শিখলে তো লস নাই, এটা দিয়েও তো অনেক কর্মসংস্থান, অনেক কিছু করা যাচ্ছে। তাহলে ইমেল মার্কেটিং সম্পর্কে জানবো। দেন অ্যানালিটিক্স। এখন আমি যদি অ্যানালিটিক্সে ক্লিক করি তাহলে অ্যানালিটিক্সটা কি, আমার এই ওয়েবসাইট ধরেন কথা কথা আমি যাচ্ছি স্ট্যাটিকে, এখন আমাকে এই স্ট্যাটিকে কারা কারা ভিজিট করছে, কোথায় থেকে ভিজিট করছে, তাদের বয়স রেঞ্জ কত, তাদের হচ্ছে লোকেশন কোথায়, তারা কোন ব্রাউজার দিয়ে আমার ওয়েবসাইটে ভিজিট করছে, আমি সব কিছু ট্রেস করতে পারবো। তাহলে ট্রেস করার সুবিধাটা কি, আমি একটা ডাটা ড্রিভেন ডিসিশন নিতে পারবো যে আমার এখানে আসলে ঘড়ি দেখে 100 জন, দেন হচ্ছে অন্য প্রোডাক্ট অ্যাপলের দেখে হচ্ছে 30 জন, দেন হচ্ছে স্যামসাং এর দেখে 20 জন, এভাবে করে আমি ডিসিশন নিতে পারবো। তখন আমি ওই 20 জনকে টার্গেট করে বা ওই 20 জনের ডাটার উপর ভিত্তি করে আমি কি করব, দেন হচ্ছে আমি মুভ করতে পারবো। যেহেতু এই ঘড়িটা চলে কম, ভিজিট মাত্র 5 জন, বাট এই ঘড়িটার ভিজিটার হচ্ছে 400 জন, তাহলে আমি কি করবো, এটাকে আস্তে করে সাইড করে দিয়ে এটাকে কি করবো, বিভিন্ন ভাবে প্রমোশন মার্কেটিং আইডিয়া তৈরি করবো, যে এটাতে আগে ছিল 10%, এখন দিব 15%, মানে সেলটা জেনারেট করার জন্য। তাহলে এই ডিসিশনটা আমি কোথাও দেখবো, সেটার নাম হচ্ছে অ্যানালিটিক্স। এটাকে আমরা ওয়েব অ্যানালিটিক্স বলি কিংবা হচ্ছে গুগল অ্যানালিটিক্স বলি। তাহলে আমি যদি এখানে লিখি গুগল অ্যানালিটিক্স, আমি লিখে সার্চ করলাম, আমি ক্লিক করি, আমি সাইন ইন করবো, ঠিক আছে। দেখি আমি ডাটা আপনাদেরকে একটু দেখাই দিই। তাহলে এই ডাটা ড্রিভেন ডিসিশনের জন্য আপনাকে কি করতে হবে, একটা অ্যানালিটিক্স রিপোর্ট বের করতে হবে। এই রিপোর্টটা হচ্ছে কি ওয়েব অ্যানালিটিক্স বলে, কেউ গুগল অ্যানালিটিক্স বলে, হোয়াটএভার, আপনি এটাও সেট করে দিয়ে কিন্তু একটা ইনকাম করতে পারেন। আপনার বিজনেসের জন্য তো এটা লাগবেই, কারণ আপনি যদি একটা ওয়েবসাইট থেকে সেই ওয়েবসাইটে ট্রাফিক কোথা থেকে আসতেছে, তারা কোন ব্রাউজার ইউজ করে আসতেছে, কোন মার্কেটিং এর থ্রুতে আসতেছে, কোন প্রোডাক্টটা সে বেশি ভিউ করতেছে, কোন দেশ থেকে আসতেছে, কোন শহর থেকে আসতেছে, এই সবগুলো আমরা কি করতে পারি, এইখানে ডাটা পাই। তো দেখি আমার এখানে আসে কিনা। আচ্ছা, এটা হচ্ছে একটা ডেমো অ্যাকাউন্ট, আমি দেখি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে আমি এটা দিয়ে দেখাই, ঠিক আছে। তার মানে আমার ওয়েবসাইটটাকে আমি কি করবো, কানেক্ট করবো। তাহলে আমার ওয়েবসাইটে যখন ফেসবুকে পোস্টিং করবো অনেক ট্রাফিক আসবে, তো আসার পর আমি কিন্তু ডিসিশন নিতে পারবো। দেখেন এই যে 11K ভিজিটর, দেখছেন
এই যে দেখেন এই ডাটাগুলো, তাহলে এই ডাটাগুলো কি পাচ্ছি আমি, তারা কি কি করতেছে, বাংলাদেশ থেকে, সৌদি আরব থেকে, ইন্দোনেশিয়া থেকে, জার্মানি থেকে, ফ্রান্স থেকে, কয়জন দেখেন 10K বাংলাদেশ থেকে, 99 জন হচ্ছে সৌদি আরব থেকে। তোমরা দেখছেন তারা আরো ডিটেলস কিন্তু অনেক ইনফরমেশন, একটু স্লো, আস্তে আস্তে সময় লাগবে। সো আমি এখান থেকে যদি রিপোর্টে ক্লিক করি আমাকে টোটাল রিপোর্টটা দেখাবে যে কয়জন আসছে। সো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা বড়, এটাকে বলি আমরা CRO, ক্লিক থ্রু রেট অপটিমাইজেশন, তাই না? এই দেখেন টোটাল বাংলাদেশ, সৌদি আরব, পেড সোশ্যাল থেকে কয়জন আসছে, অর্গানিক থেকে কয়জন আসছে, ডিরেক্ট কয়জন আসছে, পেড আদার অন্য প্ল্যাটফর্মে কারা আসছে, দেখছেন সব রিপোর্ট কিন্তু আমি এখানে পাচ্ছি। দেখেন কি কি পেজ ভিজিট হয়েছে সেটা দেখাচ্ছে, কন্টেন্ট কি কি হয়েছে যে গ্রাফে দেখাচ্ছে। সো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনার ডাটা, যে ডাটার থ্রুতে অনেক ইনফরমেশন আছে, আমি সবগুলো এখন দেখলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে। সো জাস্ট শুধু এইটুকু ধারণা রাখেন, ওয়েব অ্যানালিটিক্স হচ্ছে যে আমার একটা রিপোর্টিং প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে আমি আমার ওয়েবসাইটে কারা কারা ভিজিট করতেছে, আমার ওয়েবসাইটে কারা কি অ্যাক্টিভিটিস করতে, সব ডিটেল স্ক্যানিং করে আমাকে এখানে রিপোর্ট দেবে গ্রাফ আকারে। দেন আমি যদি এখন দেখেন আমি দেখলাম যে বাংলাদেশ থেকে ভিজিটর সবচেয়ে বেশি 27K, তাহলে আমি কি করব, টার্গেট কিন্তু বাংলাদেশ দিয়ে আমি আমার বুস্টিং করবো, আমি আর বাইরের দেশে যাবো না, কারণ আমি দেখছি আমার এই ওয়েবসাইটে কি বাংলাদেশ থেকে বেশি। দেন হচ্ছে পেজ সোশ্যাল, তাহলে সোশ্যাল মিডিয়াতে বেশি, অর্গানিকে কম, তাহলে আমাকে কি করতে হবে, পেজ সোশ্যাল মিডিয়াতে একটু কনসেন্ট্রেট বেশি দিতে হবে। আরো যদি চাই আরো আস্তে আস্তে সময় দিলে অনেক ডাটাগুলো আসবে। সো ইনফরমেশন দেখাবে, এখানে যদি আপনার প্রোডাক্ট থাকে পারচেজ অপশন সে কিন্তু দেখাবে, তাই না? লিড যদি হয় লিড দেখাবে। সো এই টোটালটা হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স বলে, যেখান থেকে আপনি একটা ডিসিশন নিতে পারবেন, তথ্য পাবেন। ঠিক আছে, আমি আর এত ডিটেইলসে যাচ্ছি না, জাস্ট সেগমেন্টটা বলে দিচ্ছি। এটাকে ওয়েব অ্যানালিটিক্স বলে, এটাকে গুগল অ্যানালিটিক্স বলে, এটাকে CRO বলে। ঠিক আছে, এখন বলবে যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, সাপোজ এটা বলার ভালো লাগে না, আপনি সাকিবুল হাসান বলেন বা সেলিব্রিটি কাউকে আপনি হায়ার করলেন, যে ভাই ওই যে দেখেন না বর্তমানে অনলাইনে ভালো করতেছে কে, ওই যে আমাদের এক আপা আছে না শাড়ি লাইভ করে, আমি ভুলে গেছি আপার নামটা, বারিশা হক। আপনি কি করলেন, আপনার প্রতিষ্ঠানের জন্য হায়ার করে নিয়ে আসা, ঠিক আছে আমার এখানে তুমি একটা লাইভ করে দিবা, তোমাকে 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা দিব, দেওয়ার পর হচ্ছে তুমি কি করবা, দেন ওইটা লাইভ করলেন, দেন ওই কন্টেন্ট দেখে তার উপর বিশেষ করে আপনারা কি সেল জেনারেট করতে পারেন। তার মানে একটা সেলিব্রিটি আপনি হায়ার করলেন আপনার ব্র্যান্ডের জন্য, যে হচ্ছে আপনার সাথে লং টাইম কাজ করে শর্ট টাইম করতে, এটা ডিপেন্ড করে আপনার তার সাথে কন্ট্রাক্টের উপর। সো ইনফ্লুয়েন্সার থেকে হায়ার করবেন। এখন এই বাংলাদেশে যত ইনফ্লুয়েন্সার আছে, যত ইউটিউবার আছে, তাদের লিস্ট যদি আপনার কাছে থাকে, তাদের সাথে যদি আপনার কমিউনিকেশন থাকে, তাহলে তাদেরকে বেস করে আপনি কিন্তু একটা এজেন্সি চালাতে পারবেন। কারণ আমরা যদি এখন কথার কথা আপনি যদি মনে করেন যে না সৌম্য সরকারকে বা সাকিবুল হাসানকে আপনি কি করতে চান, আপনার ব্র্যান্ডের জন্য প্রমোট করতে চান, আপনি কিন্তু ডিরেক্টলি সাকিবুল হাসান যেতে পারবেন না, আপনাকে লবিং ধরতে হবে কোনো একটা এজেন্সির আন্ডারে। দেন ওই এজেন্সিকে একটা কমিশন দিতে হবে যে ভাই তোমাকে আমি কমিশন দিলাম, তুমি সাকিবুল হাসানকে আমার এই গ্র্যান্ড লঞ্চিং এর জন্য, ইভেন্টের জন্য তুমি বুক করে দাও। ঠিক আছে, তাহলে বুকের জন্য আবার ক্রাইটেরিয়া কি হবে, সে কি শুধু ফিতা কাটবে, নাকি সে হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসিডর হবে, নাকি সে হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিবে, না সে হচ্ছে নাচবে গান গাইবে। সো এক একটা পারিশ্রমিক এক এক রকম। সো ওইটার জন্য আপনি কি করতে পারেন, ইনফ্লুয়েন্সারের সবার লিস্ট আপনার হাতে যদি থাকে, আপনি বিভিন্ন কোম্পানিকে বিভিন্ন জনকে বলতে পারেন যে ভাই আমার কাছে ইনফ্লুয়েন্সার আছে, বাংলাদেশের যে ইনফ্লুয়েন্সার চান না কেন আমি আপনাকে সেটা দিতে পারবো। দেন হচ্ছে বিনিময় একটা চার্জ আপনি তার থেকে করলেন, তাহলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে কিন্তু করতে পারেন। আর যদি নিজে ইনফ্লুয়েন্সার হন তাহলে তো কোনো কথাই নাই, আপনার যদি লক্ষ লক্ষ ভিউয়ার থাকে তাহলে আপনাকে মানুষ টাকা দিবে যে ভাই আমার এই প্রোডাক্ট একটু প্রমোশন করে দাও, তাই না? তাহলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং একটা কিন্তু বাংলাদেশে অনেক বড় একটা ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজ। এই যে যেটা বললাম, আমরা একটা ওয়েবসাইট নিব, কথা ধরেন এই যে এটা একটা ওয়েবসাইট। ঠিক আছে, তো এই ওয়েবসাইটটা কি করলাম আমরা, কাস্টমারকে যখন লিংক পাঠালাম এই ওয়েবসাইটে ঢোকার পর কিন্তু আবার কি হয়েছে, এই যে দেখেন মাল্টি পেজ করা, কিন্তু এখানে ওয়েবসাইট আবার দুই ধরনের, একটা হচ্ছে ল্যান্ডিং পেজ আর একটা হচ্ছে কি এই যে টোটাল মাল্টি পেজ আর কি। ল্যান্ডিং পেজ হচ্ছে একটা, যেমন যদি আপনাদেরকে বলি এই যে এই কোর্সটা দেখছেন, এটা কিন্তু দেখেন এখানে হোম টোম কোনো কিছু নাই, জাস্ট একটা পেজের মধ্যে অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে। বাট আপনি যদি ই-কমার্সের কথা চিন্তা করেন, এখানে দেখেন প্রত্যেকটা জায়গায় ক্লিক করবো এক একটা আলাদা আলাদা করে পেজ, দেখছেন এটা আলাদা একটা পেজ। দেন আমি যদি এখানে আবার ক্লিক করি, এটা উমেন্স ফ্যাশন, এটা আবার আলাদা একটা অ্যাবাউট আস, আলাদা একটা পেজ। সো এই দেখেন মাল্টি পেজ। আর ল্যান্ডিং পেজের ইয়াটা কি শুধু সিঙ্গেল পেজ, দেখেন এখানে কিন্তু কোনো কিছু নাই, হোম বাটন কোনো কিছু আছে, জাস্ট একটা পেজে থাকলো, এই পেজে অনেক ইনফরমেশন দেওয়া থাকলো। এখন পার্থক্য দেখেন, এটার মধ্যে কিন্তু আপনি স্পেসিফিক কিছু দিতে পারবেন, তাই না? আর এটার মধ্যে দেখেন এক পেজে অনেক ইনফরমেশন দেওয়া যায়। সুবিধাটা হচ্ছে এই জায়গায়, কারণ আপনি যখন মাল্টি কাজ করবেন তখন তার স্ট্রাকচার গঠন একরকম হয়। আর যেমন সহজভাবে যদি আপনি 10 তলা বিল্ডিং করতে চান তাহলে তার ফাউন্ডেশনটা কি হবে, ওরকম মজবুত হবে। আর যদি একতলা করতে চান তাহলে কি হবে, কোনো রকম একটা
মানে গাঁথুনি দিয়ে আপনি একটা বিল্ডিং দাঁড় করে ফেললেন, সেম জিনিস। সো মাল্টি পেজ হতে গেলে তার ব্যাকএন্ডে অনেক কিছু কাজ করা লাগে, অনেক ফিচার এড করা লাগে। আর যদি ল্যান্ডিং পেজ করেন তার পিছনে কিছু করা লাগে না, জাস্ট একটা কন্টেন্ট সুন্দর করে সাজালেন, সাজায় আপনি কি করলেন, একটা ল্যান্ডিং পেজ নিয়ে নেন। তো দিন শেষে আপনি কাস্টমারকে কোথায় নিয়ে আসতে চান, আপনার ওয়েবসাইটটা সেটা ল্যান্ডিং পেজ হোক আর হচ্ছে আপনার মাল্টি পেজের ওয়েবসাইট হোক, দিন শেষে আপনাকে একটা ওয়েবসাইট রাখতে হবে, যে ওয়েবসাইটের থ্রুতে আপনি কি করলেন, কাস্টমার এখান থেকে প্রোডাক্টটা কিনে, যেমন আপনার যদি কোর্সটা কিনেন তাহলে কি করবেন, এই লিংকে আসা এখানে যে এনরোল নাওতে ক্লিক করবেন, করার পর পেমেন্ট করে দিয়ে কোর্স কিনে চলে যাবেন। আবার যদি এটাতে আসেন তাহলে আপনি কিন্তু অনেক কিছু ঘুরতে পারতেছেন, অনেক প্রোডাক্ট দেখতে পারতেছেন। সো মাল্টি আর সিঙ্গেলের পার্থক্য, কারণ আমার এখানে তো অনেক কিছু নেই ভাই, আমি চাই আপনি শুধু এই ইনফরমেশনগুলো পান, আমার এখানে মাল্টি কোর্সের দরকার নাই, তাই না? তো মাল্টি কোর্স না হওয়ার কারণে আমার একটা সিঙ্গেল ল্যান্ডিং পেজ আর এটা হচ্ছে মাল্টি পেজ। ওকে, তাহলে আশা করি ধারণা হয়েছে আপনাদের যে আপনি আসলে কোথায় নিয়ে আসতে চান কাস্টমারকে, সেটা ডিপেন্ড করে আপনার উপর। যে ওয়েবসাইট ল্যান্ডিং পেজ অবশ্যই একটা লাগবে, যেখানে হচ্ছে আপনি কাস্টমারকে নিয়ে যেতে পারেন। দিন শেষে আপনাকে অটোমেশনে যেতে হবে। আপনি রাতে 2টা বাজে কাস্টমার মেসেজ দিলে আপনি তখন যদি ঘুমায় থাকেন, তখন তার রিপ্লাই যদি না দিতে পারেন, এমনকি প্রোডাক্টটা সে মিস করে যেতে পারে। বাট আপনি যদি একটা ওয়েবসাইট থাকে, আপনি যদি বলে দেন যে আমার প্রোডাক্টগুলো আপনারা ওয়েবসাইটে কিনতে পারবেন, তাহলে সে কিন্তু ওয়েবসাইটে ঢুকে আপনি ঘুমাই দিচ্ছেন, বাট প্রোডাক্ট কিনে সে কিন্তু রাত 2টা বাজে পেমেন্ট করে দিয়ে সে চলে যাবে, সে জানে আজকে অর্ডারটা দিয়ে 2 দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাচ্ছে। সো অটোমেশনের জন্য ওয়েবসাইট মাস্ট। আর যদি বলবেন যে স্যার আমার তো বাজেট নেই, আমি ওয়েবসাইট করতে পারবো না, তাহলে ফেসবুক মেসেঞ্জার যেটা হচ্ছে ম্যানুয়ালি আপনি ইনবক্সে স্ক্রিনশট পাঠান, আমি নাম ঠিকানা আপনি ফরম্যাট দিয়ে দিলেন, সে ফরম্যাটে সে কি করলো, মেসেজ করলো। এখন আসে ডিজিটাল বিজ্ঞাপন। এখন দেখেন ডিজিটাল বিজ্ঞাপনটা কি, সেটাও একটা ধারণা থাকা দরকার। আমরা দুটো জানি যে মার্কেটিং এর দুটো, একটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং আর একটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। তাহলে ট্রেডিশনাল মার্কেটিংটা কি? ট্রেডিশনাল মার্কেটিংটা গতানুগতিক, আমরা বিলবোর্ড দেখি, আমরা বিভিন্ন ইভেন্ট দেখি, আমরা বিভিন্ন সাইনবোর্ড দেখি, তাই না? বিভিন্ন কি করি, টেলিভিশন হচ্ছে আমরা অ্যাড দেখি, তাই না? যদিও এটা হচ্ছে একটু আলাদা ডিজিটাল সেগমেন্টে পড়ে যায়, বাট তারপরে ট্রেডিশনাল এটা আগে দেখে আসছি। আর ডিজিটালি এখন হচ্ছে গিয়ে দেখবেন প্রত্যেকটা কোম্পানিতে একটা ডিজিটাল মার্কেটিং এর বাজেট থাকে, যে এই বছর ডিজিটালি আমি 1 কোটি টাকা খরচ করব, এই বছর ডিজিটালি আমি 2 কোটি টাকা খরচ করব। আর হচ্ছে ট্রেডিশনাল বা যদি বলি এটাকে এটিএল বিটিএল বলি আর কি মার্কেটিং এর ভাষায়, যদি আমি ট্রেডিশনাল মার্কেটিং এ খরচ করবো 50 লাখ, কিন্তু ডিজিটালি করবো হচ্ছে 1 কোটি টাকা। কারণ সে জানে ট্রেডিশনাল মার্কেটিং করলে তার কি আউটপুটটা যে আসতেছে সেইটা ট্রেস করতে পারতেছে না। এখন ধরেন আপনি একটা বিলবোর্ড লাগাইলেন, বসুন্ধরার সামনে একটা বিলবোর্ড দিলেন, এই বিলবোর্ডটা কয়জন দেখতেছে আপনি কি জানেন? আপনি কিন্তু জানেন না, তাই না? এলইডি বোর্ড বলি, কয়জন ভিডিও দেখতেছে আপনি তাও জানেন না। বাট আপনি ওইখানে বিলবোর্ডটা ভাড়া করতে পার ডে 1 মিনিটের জন্য আপনাকে খরচ করতে হয়েছে 10,000 টাকা। তাহলে আপনি যদি পার ডে 1 মিনিট করে 10 দিনের নেন, তাহলে আপনাকে 1 লক্ষ টাকা দিতে হইতেছে। বাট আপনি কিন্তু 1 লক্ষ টাকা খরচ করে বলতে পারতেছেন না যে আসলে কয়জন মানুষ এটা দেখছে। বাট আপনি যদি 1 লক্ষ টাকা ফেসবুকে খরচ করেন, তাহলে কিন্তু ফেসবুক বলে দিবে তোমার এতগুলো মানুষের কাছে রিচ হয়েছে, এতগুলো মানুষের কাছে ভিউ হয়েছে, এতগুলো মানুষ লাইক করছে, এতগুলো মানুষ কমেন্ট করছে, এতগুলো মানুষ শেয়ার করছে। তার মানে আপনি কিন্তু রিপোর্টটা পেয়ে যাচ্ছেন যে 1 লাখ টাকা খরচ করার ব্যাক এগেইনস্টে আপনি কি কি পাচ্ছেন। তার মানে আপনি কিন্তু ট্রেডিশনাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং পার্থক্য কিন্তু এখানে ক্লিয়ার, যে ট্রেডিশনাল মার্কেটিং এ আপনি কি করলেন, আপনি যে খরচ করলেন সেটা হচ্ছে আপনি কাউন্টেবল করতে পারছেন, রিটার্ন কি পাচ্ছেন সেটা পরিমাপ করতে পারতেছেন না। বাট ডিজিটালে কিন্তু যেখানে টাকা খরচ করবেন, এটাকে পিপিসি ক্যাম্পেইন বলি আমরা, পে পার ক্লিক, কত ডলার খরচ হয়েছে, কত ক্লিকে, কত ভিউতে, সব রিপোর্ট ডিটেইলস আপনাকে এই ডিজিটাল মার্কেটিং দেওয়া যায়। তাহলে এখন বলেন যে এই সবগুলা দেখার পর আপনাদের কোনো মনে কি আগ্রহ জাগছে যে না এই ডিজিটাল মার্কেটিং এ যদি এতগুলো একটা উপাদান আছে, আমার সাথে কোনো একটা যায় কিনা? তো দেখি একটু মেসেজ দিন তো যে স্যার আমার কাছে মনে হচ্ছে আমার জন্য এটা হলে ভালো হতো। দেখি একটু রেসপন্স করে, একটু ব্রেক নেই, আমি একটু পানিও খেয়ে নিই, ঠিক আছে? দেখি একটু কমেন্ট করেন যারা যারা আছেন যে এই যে টোটাল যে আমরা 7টা 8টা যে দেখলাম, এই 7টার 1 2 3 4 5 6 7 8 9টা, এই 9টার মধ্যে কোন একটা কি আগ্রহ আপনাকে তৈরি করছে যে না স্যার আচ্ছা আমি এটা নিয়ে শুরু করতে পারি, বা আমার এটাতে একটু ইন্টারেস্ট আছে? এরকম কেউ কি আছেন যে যাদের আগ্রহ আছে? আচ্ছা একটু নামটা বলতে হবে, ঠিক আছে? এটা দিয়ে দিলাম, আপনারা বলতে থাকেন, আমি নেক্সট দিকে চলে যাচ্ছি। ওকে, মার্কেটিং ফানেল কি? এখন দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং অনেকেই শিখে, অনেকেই পারে, অনেকেই করে, কিন্তু একটা প্রপার মার্কেটিং প্ল্যান না থাকার কারণে কিন্তু ম্যাক্সিমাম 90% লোক হচ্ছে ফেল করে। কোনো প্ল্যানিং নাই, সে মনে করে ফেসবুক মার্কেটিং শিখছি, বুস্টিং করে দিলাম, বুস্টিং করে দিলে কি হইব, কালকে 10টা সেল আসছে, পরের দিন সেল বুস্টিং বন্ধ, সেলও বন্ধ। এটা কিন্তু কখনোই আপনার কোনো স্ট্র্যাটেজি হতে পারে না। হ্যাঁ, এটা হতে পারে আপনি যদি সিজনাল ব্যবসায়ী হন। সিজনাল ব্যবসায়ী মানে কি, আপনার টার্গেট আপনি কি করছেন এই সিজন অনুযায়ী। কথা যদি ধরেন আমি আমের সিজনে বললাম, আমের সিজন থাকে সর্বোচ্চ 2 থেকে 2.5 মাস।
আপনি আড়াই মাসে কি করলেন, টার্গেট নিলেন যে এই মাসে আমি 10 লাখ টাকা খরচ করব, আমার কাছে 20 লাখ টাকা প্রোডাক্ট সেল করতে হবে, আম বিক্রি করতে হবে। তাহলে আপনি কি করলেন, ভাই আমার তো ব্র্যান্ড ডেভেলপমেন্টের দরকার নাই, আমি এখন কি করলাম, এই 3 মাসের মধ্যে আমার স্টক ক্লিয়ার করতে হবে। সো ওইটা হচ্ছে সিজনাল বিজনেস। আর যদি ব্র্যান্ড দাঁড় করতে যান যে এখান থেকে মানুষ আস্থা হিসেবে প্রোডাক্ট কিনবে, আমি যে প্রোডাক্ট নিয়ে আসি না কেন, আমি সেটা তেল বিক্রি করি, সাবান বিক্রি করি কিংবা মধু বিক্রি করি, সেটাও মানুষ আমার থেকে আস্থা দেখে কিনবে। সো ওইটার কিন্তু স্ট্র্যাটেজি আলাদা। আপনাদেরকে বুঝতে হবে যে আপনি কি শর্ট টার্ম প্ল্যানে আগাবেন নাকি লং টার্ম। লং টার্ম হলে আপনাকে ব্র্যান্ড এস্টাবলিশ দিকে যেতে হবে, যে আপনি যদি কালকে বুস্টিং বন্ধ করে দেন, আপনার যদি 10টা 20টা অর্ডার থাকে, এটাকে অর্গানিক অর্ডার বলি আমরা, এটা হচ্ছে সাস্টেনেবল দিকে নিয়ে যাবে। আর যদি মনে করেন যে না স্যার বুস্টিং, কারণ আমরা বাংলাদেশে প্রায় 3 কোটি লোকের উপর ফেসবুক চালাই, 3 কোটি লোক থেকে আপনাকে 300 অর্ডার এনে দেওয়া ফেসবুকের কাছে কোনো ব্যাপার না। আপনি ফেসবুকে টাকা দিবেন, ফেসবুক 3 কোটি লোকের থেকে কি আপনার মতো প্রোডাক্ট পারচেজ করে আপনার ধরে নিলাম আপনার প্রোডাক্টটা খুবই বাজে, ওই পাগল পেশে ধরে নিয়ে আসবে। ফেসবুকে অনেক লোক আছে যারা অনিচ্ছায় অর্ডার করে, ইচ্ছা করে অর্ডার করে, কারণ তার টাকা আছে, বিকাশে অ্যামাউন্ট আছে, সে মন চাইলে অর্ডার করে দিল, দিয়ে ফালাই দিল, তাই না? অনেকে পেমেন্ট অর্ডার করে দেখবেন প্রোডাক্ট ফোন নাম্বার ফোন ধরে না, ঠিক আছে, টাকা কিন্তু পে করে দিচ্ছে, তার খবর নাই। সো এরকম লোকগুলো কিন্তু ফেসবুকের কাছে ডাটা থাকে, তখন ফেসবুক কি করে, আপনি তো খুশি যে আরে ভাই $10 খরচ করে আমার 5টা অর্ডার চলে আসছে। এখন ফেসবুক ওই 3 কোটি লোকের থেকে 5টা অর্ডার এনে দেওয়া তার কাছে কোনো ব্যাপার না। বাট আপনি যখন কালকে বুস্টিং বন্ধ করে দেবেন, ফেসবুক দেখবেন আপনাকে আর কোনো অর্গানিক রিচ কোনো কিছু দিচ্ছে না। সো স্ট্র্যাটেজিটা আগাতে হবে এরকম ভাবে যে আমি অল্প অল্প করে কিছু বুস্টিং করবো, কিছু অর্গানিক ব্র্যান্ড এস্টাবলিশ করবো। তো ব্র্যান্ড মানে কি আস্থা। আস্থা তৈরি করতে হলে আপনাকে কি করতে হবে, কাস্টমার প্রবলেম সলভ নিয়ে কাজ করতে হবে। যে প্রবলেমটা হচ্ছে মানুষ আপনার থেকে হয়তো ট্রায়াল বেসিস একবার নেওয়ার পর যাতে ট্রাস্ট। এই যে দেখেন আজকে আপনাদের এই কোর্সটা কেন নিয়ে আসছি, আমরা মনে হয়েছে আপনারা যারা ক্যাপকাট করেন বা নতুন আছেন, যে তাদেরকে যদি এই টোটাল ডিজিটাল সম্পর্কে একটা ধারণা দেওয়া যায়, তাহলে হয়তো আপনারা এই কোর্সটা আমাদের এখানে করতে পারেন। এটাই তো উদ্দেশ্য ভাই। টু বি ফ্র্যাঙ্কলি, আপনাদেরকে ফ্রিতে কেন শিখাবো? আপনি যদি সেটা বেনিফিট না হয়, তাহলে আপনি আমার এখানে কেন আসবেন? তাহলে আমার কাজ হচ্ছে ফ্রিতে আপনাকে সেই বেনিফিটটা বুঝাই দেওয়া, দেখাই দেওয়া যে ভাই আপনি যদি এটা শিখেন, তাহলে আপনি কি করতে পারবেন, আপনি একটা ভালো কিছু করতে পারবেন। দেন হচ্ছে আপনার মধ্যে আগ্রহটা জাগবে না, ঠিক আছে, দেখি তো ওনারা তো বলছে, তাই না? তো ওই আগ্রহটাই কিন্তু হচ্ছে আপনার তৈরি করতে হবে। তো ডিজিটাল বিজ্ঞাপন যেটা ছিলাম আমরা মোটামুটি সবার ক্লিয়ার হয়েছে আশা করি। কোনো কোশ্চেন আপনারা দিচ্ছেন কিনা একটু দেখে আসি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েব ল্যান্ডিং পেজ করার মাধ্যমে হোয়াট এভার যাই করেন না কেন, দিন শেষে আপনাকে মাথায় রাখতে হবে যে এইখানে যেগুলো আছে যদি একদম টোটাল শিখতে চান, তাহলে সবগুলোই আপনাকে শিখতে হবে। এটা আপনি একটা 1 বছরের 2 বছরের প্ল্যান করেন, 6 মাসের প্ল্যান করেন, 3 মাসের প্ল্যান করেন, শর্ট প্ল্যান করেন যে আগে সোশ্যাল শিখবো, তারপরে এসইও শিখবো, তারপর হচ্ছে অ্যানালিটিক্স শিখবো, তারপরে ইনফ্লুয়েন্সার শিখবো, তারপরে ডিজিটাল বিজ্ঞাপন শিখবো। হোয়াট এভার যাই হোক না কেন, ধাপে ধাপে, একবারে সব শেখার দরকার নাই। তো কোনটার প্রায়োরিটি কি, কোনটা করলে ইনস্ট্যান্ট আমি সেটা প্র্যাকটিস করতে পারবো, ইনস্ট্যান্ট আমি সেটাকে কি করতে পারবো, একটা রেজাল্ট আনতে পারবো, তাহলে সেটা চয়েস করলেন। যদি আপনি মনে করেন যে না এসইও শিখবেন, তাহলে এসইও। যদি মনে করেন যে না আমি সোশ্যাল মিডিয়া শিখবো, কারণ সোশ্যাল মিডিয়াটা খুবই সহজ। এখানে প্রথমেই তো বললাম যে ফেসবুকের কাছে আমাদের প্রত্যেকের ডাটা আছে, আপনারা কি পছন্দ করেন, কোথায় ঘুরতে যান, সেই ডাটা আছে। এই জন্য দেখবেন অনেক সময় আমরা দেখেন আমরা পিজার কথা বলি, দেখবেন 2 বন্ধু মিলে পিজা নিয়ে কথা বলতেছি, একটু পরে দেখবেন মোবাইলে পিজার অ্যাড চলে আসছে। কেন এটা সম্ভব? যদিও আমি এখনো পর্যন্ত সায়েন্টিফিক প্রমাণ পাইনি, বাট আমার বিশ্বাস ফেসবুকে অ্যাপের থ্রুতে সে আমার এমন সব ডাটা নিয়ে রাখছে যাতে করে আমি আমার মনে কি চাচ্ছে সেটাও যদি মনে মনে বলি, ফেসবুক সেটা চলে সামনে নিয়ে আসে। তাহলে হাউ এটা কিভাবে কাজ করে, কি সফটওয়্যার সে ডেভেলপ করে দিয়েছে এই অ্যাপসের মধ্যে, দেখছেন? থার্ড পার্টি যেহেতু ওটা হতেই পারে, আমি ধরে নিছি। ইভেন আমার অ্যাক্টিভিটিস আমি অনেক সময় পিজা গিয়ে স্ক্রল করে আসছি আজকে থেকে 2 মাস আগে, তো সে তার কাছে মনে হয়েছে 2 মাস পরে আমাকে আবার সেই পিজাটা দেখানো। ওই যে আমি কথা বলতেছি, হয়তো লাকিলি আমার সামনে চলে আসছে, দেন আমি মনে করছি আরে আমি মনে মনে বললাম, সেটা আমার চলে আসলো আমার ফেসবুকে, বাট আমি কিন্তু ওই পিজাতে কোনো এক সময় স্ক্রল করে আসছি কিন্তু। তো যাই হোক, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়াটা একদম সহজ, সেটা শিখলে আপনাদের জন্য টোটাল বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদের জন্য একদম কি রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথমেই তো কি করেন, পরীক্ষা খাতায় যখন আনসার করতে যান তখন কি আনসার দেন, সহজ প্রশ্নগুলো না? তাহলে এইখান থেকে খুঁজে বের করতে হবে কোনটা আপনার জন্য সহজ, কোনটাতে আপনি কাজ করলে আপনি কি করেন একটা ভালো ফিডব্যাক বা রেজাল্ট বা হচ্ছে আনতে পারবেন, কি বলছে নিজে একটু কি করতে পারবেন, সহজ হবে আপনার জন্য। মার্কেটিং ফানেলটা কি দেখেন, প্রত্যেকটা জিনিসের কি থাকে, একটা করে প্ল্যান থাকে। তো প্ল্যানের জন্য আপনাকে জানতে হবে যে ফানেল কি, এটা সেলস ফানেল হোক, মার্কেটিং ফানেল হোক। সো এটা টোটাল একটা বইয়ের ভাষা। সো যেহেতু এটা যারা যারা মোটামুটি মার্কেটিং রিলেটেড অনেক বড় বড় যারা আছে তারা অ্যানালাইসিস করে এটা বের করছে। তো মার্কেটিং এর এখানে সে কি করছে, 5টা ধাপ দিচ্ছে সে, 1 2 3 4 5। এখন দেখেন অ্যাওয়ারনেস, এটা কি, এটা খুব ইম্পর্টেন্ট ভাই, বাকি কিছু না শিখাই অ্যাটলিস্ট এটা শিখে যান। এই মার্কেটিং প্ল্যান বা ফানেল বা না বোঝার কারণে অনেকে মিস করে, উল্টাপাল্টা পোস্টি করে, উল্টাপাল্টা কিছু করে। তাহলে দেখেন অ্যাওয়ারনেসে কি করে, আমি আজকে একটা ব্র্যান্ডের চিন্তা করলাম যে আমি একটা বিজনেস করব, তাহলে আপনি যদি প্রথম দিনই বিজনেসটা একটা ফেসবুকে পেজ খুলে একটা প্রোডাক্ট সেলের জন্য বুস্টিং করে দেন, তাহলে সে প্রোডাক্টে কিনবে।
আমি যদি আরো এক্সাম্পল করি যে আপনারা আমাকে দাওয়াত করলেন যে স্যার আমার বাসায় কালকে ইফতারি করবেন, আমি আপনাদের এই বেঁচে থেকে কার বাসায় যাবো বলেন তো? আমি কিন্তু কারো বাসায় যাবো না, কারণ আপনাদের কাউকে আমি চিনি না। বাট আপনি যদি আমার সাথে একটা কোর্স করেন, কোর্স করার পর মনে হলো যে স্যার আমার বাসা তো আপনার বাসার পাশে, স্যার একদিন সময় করে আসেন, স্যার আগামী শুক্রবার কিন্তু আসেন, এই যে আপনার সাথে 2 মাস 3 মাস কোর্স করলাম, আমরা একটা ভালো সম্পর্ক তৈরি হলো, তখন কিন্তু আপনার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক হলো। দেন আপনি যদি আমাকে অফার করেন যে স্যার আমার মেয়ের বিয়ে কিংবা আমার একটা অনুষ্ঠান আছে, আপনাকে আসতে হবে, দেন কিন্তু আমি কিন্তু এটা কনসিডার করবো। বাট প্রথমে যদি আমাকে অফার করেন তাহলে করবো না। সেম অ্যাওয়ারনেস হচ্ছে এটাই, আমি একটা বিজনেস শুরু করার আগে আমাকে কি করতে হবে, সেটা মানুষকে জানাতে হবে যে আমি অমুক কোম্পানি, আমি XYZ আসতেছি, আগামী ঈদে লঞ্চিং আমাদের। সো যারা যারা হচ্ছে এইগুলো রিলেটেড পছন্দ করে তারা আমাদের সাথে কানেক্টেড থাকবে, লাইক দিয়ে, কমেন্ট করে, ফলো দিয়ে, হোয়াটএভার। তাহলে আমি অ্যাওয়ারনেস ক্রিয়েট করলাম। তাহলে এরকম করে যখন একটা ক্যাম্পেইন চালাবো, সেটা হচ্ছে কি 10,000, 20,000, 1 লক্ষ, 20 লক্ষ লোক দেখবে। তো এরপরে আমি কি করবো, আরেকটা কন্টেন্ট দিব যে যারা যারা অলরেডি আমি তো দেখছি 20 লক্ষ লোক আমার এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা তারা দেখছে, দেন আমি তাদেরকে একটা কনসিডারেশন, যে তাদেরকে একটা পুশ দিব, পুশ সেল, যে পুশ করবো এটা কি, যে আমার এখানে ট্রায়াল বেসিস হোক আর যে বেসিস হোক কিছু প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, কেউ যদি নিতে চান নিতে পারেন। আমি কিন্তু সেলের জন্য ডিরেক্ট পুশ করি না, জাস্ট একটা দিচ্ছি তাদেরকে ধারণা। দেন এখান থেকে কয়েকজন লিখবে ভাই কত প্রাইস, ভাই দাম অনেক বেশি, ভাই ভালো লাগে নাই, ভাই নিব না, ভাই একটা নিলাম ভালোই তো লাগলো। সো ওই যে ধাপটা এটাকে বলে কনসিডারেশন। তার মানে ওই যে দেখেন যেই লোকগুলো 20,000 বা 20 লক্ষ লোক আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে দেখছে, আপনি কিন্তু পরবর্তীতে আবার ওই যে লোকগুলোকে টার্গেট করে ক্যাম্পেইন চালাতে পারবেন, যে তাদের কাছে আপনার একটা যাবে। তার মানে কি তাদেরকে একবার দেখায় আসছেন। প্রথমবারে যে আমরা যদি সহজ ভাষা বলি প্রেম করতে গেলে কি হয়, যাকে পছন্দ করি তার সামনে দেখবেন ঘুরঘুর করে ঘুরে, তারপরে কি হয় কোনো একটা বন্ধুর দিয়া একটা চিঠি পাঠায় বা একটা ফুল পাঠায় বা একটা গিফট পাঠায়, তারপর হচ্ছে কি ফোন নাম্বার নেয়, তারপর ফোনে নেওয়া, ফোন করে না, মেসেজ দেয়, মেসেজের পর আস্তে আস্তে ফেসবুক আইডি নেয়, ফেসবুক আইডি নিয়ে তারপরে চ্যাটিং শুরু হয়, তারপর 1-2 বছরের মধ্যে মন রিলেশনশিপ পাক্কা হয়ে যায়, তাই না? সেম জিনিসটা এই স্টোরিটা এখানেও সেম, যে এখানে আপনি কি করলেন, প্রথম 20 লক্ষ লোককে জানালেন ভাই আমি আসতেছি, ভাই আমি নতুন ব্র্যান্ড নিয়ে আসতেছি। দেন ওই 20 লক্ষ আবার বললেন যে ভাই অলরেডি আমার এখানে প্রোডাক্টটা লঞ্চিং হয়ে গেছে, যা যা নিতে চান নিতে পারেন। তাহলে প্রথম কি হবে, যে মানুষগুলো দেখছিল অ্যাওয়ারনেস থেকে তারা তো বলছিল আচ্ছা দেখি তো, নেই তো, আচ্ছা নিলে কেমন হয়। দেন হচ্ছে কনভার্সন। দেন দেখেন 20 লক্ষ লোকের কাছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছিলেন, এর মধ্যে 10 লক্ষ লোক কি করছে, আপনাকে কমেন্ট করছে যে ভাই কেমন হবে, ভাই ভালো হবে তো, ভাই প্রাইস কেমন, ভাই প্রাইস অনেক বেশি। তারা কনসিডার করে কমেন্ট করছে, তারা কিন্তু প্রোডাক্ট এখন কিনে নেয়। দেন হচ্ছে কনভার্সন, ওই 10 লক্ষ লোক থেকে মাত্র 10,000 লোক আপনার সেই প্রোডাক্টটা কিনছে। তার মানে দেখেন 20 লক্ষ লোকের কাছে প্রথমে গেছেন, তারপরে 10 লক্ষ লোক আসছে, তারপরে কি আসছে, প্রোডাক্টটা পারচেজ করছে, হচ্ছে কনভার্সন, মানে কনভার্ট হইছে, সে ডিসিশন চেঞ্জ করছে যে না ঠিক আছে আমি নেই। তাহলে এখানে লোক হইছে কত, 10 লক্ষ থেকে 10,000। এখন দেখেন 10,000 লোক তো লয়াল হবে না, লয়াল পর্যন্ত বিশ্বস্ত। বিশ্বস্ত বলতে কি, সে এটা নেওয়ার পর সে বলবে না ভাই অনেক উপকার হয়েছে, না ভাই এটা খুবই ভালো, এটা আমি আমার বন্ধুদেরকে কি করবো জানাবো, দেন হচ্ছে আমি এটা ব্যবহার করে সুফল পাচ্ছি। 10,000 লোক থেকে 1,000 লোক কি হয়েছে, আপনার লয়াল হয়েছে, আপনার প্রতি ট্রাস্ট অর্জন করছে। এখন এই 1,000 লোক পরবর্তীতে কিন্তু যদি প্রোডাক্টটা লাগে তখন সে কি করবে, আপনার কাছে যাবে। এবার আপনার বুস্টিং থাকুক আর না থাকুক, সে কিন্তু আপনাকে মাইন্ডে রেখে দিছে। মাইন্ডে রেখে দিছে বলতে কি, যে না ওই প্রতিষ্ঠানটা ভালো বা ওই পেজটা ভালো, যার থেকে আমি 3 পিস কিনে লাভবান হয়েছি, আমি পরবর্তী 3 পিস কিনে ওইখান থেকে দেখবেন সে আপনাকে খুঁজে বের করে মেসেজ দিয়ে, আপনি ক্যাম্পেইন চালান না, তারপর আপনাকে মেসেজ দিয়েছে ভাই ওই শাড়িটা কি আছে, ওই 3 পিসটা কি আছে। এটা হচ্ছে লয়াল বলে। তার মানে দেখেন 20 লক্ষ লোকের থেকে আপনি আলটিমেটলি কয়জন পাইছেন লয়াল, 1,000 পাইছেন। এখন দেখেন এই লয়াল উপর অ্যাডভোকেসি মানে কি, যারা হচ্ছে আপনার হয়ে মাউথ অফ মার্কেটিংটা অন্য কেউ করে দিবে, ঠিক আছে। তার মানে সহজ ভাষায় যদি বলি যে আপনার হয়ে তাই সে মাউথ অফ মার্কেটিং করে দিবে, যদি সে প্রোডাক্ট নিয়ে ভালো হয় তার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে কি করবে, সেটা জানাবে, তাই না। তো সেম জিনিসটা এখানেও এই 1,000 লোক কিন্তু জানাবে না, কারণ এখানে সবাই আলসামি করবে, এখানে অনেকে চলে যাবে যে না ভাই কি দরকার আছে, নিজের টাকায় আমি আরেকজনটা মার্কেটিং করবো। এইখানে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি 1,000 লোক থেকে 500 লোক কি করবে, তার ফ্রেন্ড সার্কেল আত্মীয় সবাইকে বলবে এই বন্ধু আমি যে কাপড়টা নিছি ওটা ওই পেজতে ভালো, ওটা নিস, ওই কসমেটিক্সটা ওইখান থেকে ভালো, ওই আচারটা ওই জায়গায় ভালো। এটা কিন্তু আমরা সবাই করি। যেমন দেখেন আমি যেখান থেকে কাপড় কিনে, আমার 3টা ফ্রেন্ড সার্কেল এক জায়গা থেকে কিনে, যখন একসাথে যাই যে চল আজকে বসুন্ধরা এই দোকান থেকে কাপড় কিনবো, ওই 3 জনই গিয়ে ধরেন 5-10 হাজার টাকা মার্কেট করে চলে আসে, কিন্তু একসাথে খাওয়া দাওয়া করলাম, একটু ঘুরে হইলো, ইয়ে হইলো। সো এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সো এটা করবেন কিভাবে, এই ফানেলটা যদি ফলো করেন। এখন দেখেন এটা পুরোটাই হচ্ছে কি একটা ধাপ। তো প্রথমে কি করতে হবে সেটা সম্পর্কে ধারণা আছে, দেন দ্বিতীয় কি করতে হবে, দেন তৃতীয় আলটিমেটলি এই যে 500 আর এই 1,000 এই লোকগুলো কিন্তু আপনার ইম্পর্টেন্ট। তাদেরকে যদি নার্সিং করতে পারেন, এই যে 500 লোক 500 মাউথ অফ মার্কেটিং করবে, তাকে কোনো টাকা দিবেন আপনি, দিবেন না, কিন্তু সে বিনা পারিশ্রমিকে আপনার মার্কেটিং করে দিবে। সো যখনই মাউথ অফ মার্কেটিং আপনার বিজনেসের হওয়া শুরু হবে,
অ্যাডভোকেসি বাড়া শুরু হবে, তখন কিন্তু আপনার বিজনেস সাস্টেনের দিকে চলে যাবে। বুস্টিং করে কখনো বিজনেস সাস্টেনের দিকে যেতে পারবেন না, কারণ যতদিন টাকা দিবেন ফেসবুকে, ফেসবুক আপনাকে অর্ডার এনে দিবে। টাকা বন্ধ, অর্ডারও বন্ধ। তাহলে আপনাকে ব্র্যান্ড বিল্ডের দিকে চিন্তা করতে হবে, লয়ালটির দিকে চিন্তা করতে হবে, অ্যাডভোকেসির দিকে চিন্তা করতে হবে, ঠিক আছে? সো এটাকে আবার ট্রাম্প বলে কি টপ অফ দ্য ফানেল। ফানেলের 3টা ভাগ করছে, টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল। তার মানে টপ ফানেলে কি করব, কি মার্কেটিং করব সেটার একটা প্ল্যান করলেন। মিডল অফ দ্য ফানেলে যারা হচ্ছে কনসিডার করবে বা কনসিডারেশন করবে ওইখানে কন্টেন্টটা কি হবে সেটা প্ল্যান করলেন। আর বটম ফানেল যারা কনভার্সন হয়ে যাবে তাদেরকে তখন বলবেন যে আপনার যদি এটা ভালো লাগে আপনি এটা আপনার ফ্রেন্ড সার্কেল বা সবাইকে জানিয়ে দিতে পারেন, ঠিক আছে? তাহলে বর্ণনা হবে, তো আপনারা সবাই একটু পরে ফেলছেন। মার্কেটিং ফানেলের একটি প্রক্রিয়া সমগ্র গ্রাহক থেকে ক্রেতায় পরিণত করে। দেখেন প্রথমে তারা আপনাকে চিনতই না, আলটিমেটলি দিন শেষে কি হয়েছে, সে আপনার লয়াল কাস্টমার হয়ে গেছে, আপনার মাউথ মার্কেটিং করে দিচ্ছে কিন্তু। তাহলে এই হচ্ছে ফানেলটা, সেম জিনিস। আশা করি কিছুটা ধারণা হয়েছে। এখন বলেন ফানেল নিয়ে কোনো কোশ্চেন আছে আপনাদের? মাধ্যমে ইম্পর্টেন্ট, রাইট, সবগুলো ইম্পর্টেন্ট, এক্স্যাক্টলি একদম। যে ফানেলটা ধরতে পারবে তার জন্য মার্কেটিং ইজ লাইক এ মানে ডাল ভাত, যে বলছিলাম প্রথমে, সেই ডাল ভাত হয়ে যাবে। ফানেল না বুঝে যদি কিছু করেন তাহলে আপনি বিপদে পড়বেন। হয়তো বুস্টিং করে সেলার দিচ্ছেন খুব খুশি, মানে একটা স্যাম্পলকে ধাক্কা খাবেন। এখন এটাকে একটু সহজ ভাষায় করে দিচ্ছি, গ্রাহক কাস্টমার জার্নি। একটা কাস্টমার আপনার এখানে পারচেস কিভাবে করে, সে কয়টা ধাপ অবলম্বন করে। প্রথমে সে অ্যাওয়ারনেস থেকে জানে, তারপরে সে ডিসিশন নেয় বা হীনমন্যতায় ভুগে, দেন হচ্ছে সে ডিসিশন নেওয়ার পর সে পারচেস করে, করার পর সে আবার কিনে, রিপিট কেনার পর সে অ্যাডভোকেসি করে। সো ওই জিনিসটা একটু ডিটেইলস করে এখানে ভাগ করে দিয়েছি যে একটা কাস্টমার জার্নি কি হতে পারে। প্রথমে সে দেখলো, তারপরে সে কি করলো, ডিসিশন নিল, ডিসিশনের পর সে কিনলো, কেনার পর আবার কিনলো, কেনার পর সে এখন কি করছে, 2বার বা 3বার জন কিনছে, সে এখন এটা বলা শুরু করে দিয়েছে মানুষকে যে ভাই ওই কাচ্চি ভাইয়ের কাচ্চিটা অনেক ভালো, ওই পিজা বার্গের পিজাটা অনেক ভালো, তাই না? ফ্রি তো মার্কেটিং কিন্তু আমরা এইভাবেই করে দিই, আমরা নিজেরও জানি না। তাহলে যদি সংজ্ঞায় আসি, গ্রাহক যাত্রা হলো সেই পথ একটি গ্রাহক ব্র্যান্ডের সাথে যুক্ত হতে থাকে। এটি সচেতনতা থেকে শুরু করে ক্রয় পরবর্তীকালে ব্র্যান্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। তো আমাকে বুঝছেন? তো সোশ্যাল মিডিয়াটা যদি ইউজ করেন তাহলে আপনার সবচেয়ে সহজ একটা ব্র্যান্ডকে এস্টাবলিশ করা, কারণ এখন সবার ফেসবুক আছে। এখন আসি পেইড এডভার্টাইজিং এর ক্ষেত্রে, যে বুস্টিং তো অনেক কিছু আমরা দেখলাম। বুস্টিং এর কতগুলো পার্ট আছে, যেমন সিবিও মেথড কি, সিবিও মেথডটা কি, তারপর হচ্ছে কি সার্ভার সাইড ট্র্যাকিংটা কি। আমি যদি এখান থেকে একটা ক্যাম্পেইন আপনাদেরকে দেখাই, এই যে দেখেন সার্ভার সাইড ট্র্যাকিং হচ্ছে সহজ ভাষায় যদি বলি আপনাদেরকে, আমি আর ডিটেইলসে যাচ্ছি না কারণ এগুলো অনেক মানে অ্যাডভান্স লেভেলের। আমি 2টা অ্যাডভান্স রাখছি আর বাকিগুলো একটা বেসিক ধারণা দিচ্ছি। সো সার্ভার সাইড ট্র্যাকিংটা হচ্ছে যে আমার এখানে ওয়েবসাইটে প্রথমে কি করলো, এই যে ওয়েবসাইট ভিজিটররা আমার এই ব্রাউজারের থ্রুতে কি করলো, আমার ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েবসাইট ভিজিট করলো। করার পর এখন দেখেন পিক্সেল সেটআপ বলি না, পিক্সেলের থ্রুতে আমরা কি করব, আমার এই ওয়েবসাইটের ডাটাটাকে আমার এই যে অ্যাড ম্যানেজার এখানে নিয়ে আসবে। এই দেখেন এই যে ডাটা আসতেছে কোথা থেকে, পিক্সেলের থ্রুতে। কিন্তু ওই যে দেখেন আমার ওয়েবসাইটে কারা পেজ ভিউ করতেছে, ভিউ কন্টেন্ট করতেছে। এই যে দেখেন ব্রাউজার প্লাস সার্ভার, যদি শুধু পিক্সেল সেটআপ থাকে এটাকে ব্রাউজার বলি, আর যদি সার্ভার সাইড করি তাহলে এই যে কন্টেনারটা, এই যে কন্টেন্টটা আমার আলাদা একটা সার্ভার কি করে ভাড়া করে আমাদের ডাটাটা সার্ভারের থ্রুতে ঘুরে এনে আমার ফেসবুকে নিয়ে আসবো। তার মানে এই যে সার্ভার সাইড ট্র্যাকিং কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই যে থার্ড পার্টি ব্রাউজার ওরা কি করে, এই যে আমাদের যে ব্রাউজার ধরেন এই ব্রাউজার এই যে কুকিজ বন্ধ করে দেয় এই সেটিংস থেকে, ওরা কি করে থার্ড পার্টি কুকিজ কাউকে শেয়ার করে না। সো আমার পিক্সেল যদি আমার ওয়েবসাইটে কানেক্টেড থাকে, ধরেন আমার এই ওয়েবসাইটে এই পিক্সেল কানেক্ট আছে, দেখছেন এদের কাজ করতেছে যে লিভ বাটন ক্লিক, কি ক্লিক করতেছি সে কিন্তু ধরতেছে। তো এই পিক্সেলটা সেটআপ থাকলে অনেক সময় কি করে সে 100% ডাটা নিতে পারে না। দেখা গেছে 50টা অর্ডার হয়েছে বাট পিক্সেলে শো করতেছে 30টা, কারণ বাকি 20টা ব্লক করে দিচ্ছে এই ব্রাউজার। তো আমি যখন একটা সার্ভার সাইড করব তখন কি হবে, এই সার্ভারের থ্রুতে বাকি যে 30% সেটা দেখেন কোনো বাধা নাই, এই লাইনে ডিরেক্টলি আমার ফেসবুকে চলে আসছে। তার মানে সার্ভার প্লাস ব্রাউজার যদি দুইটা আমি করি, আমি এরকম এই যে দেখেন আমার যদি ক্যাম্পেইন দেখি, এই ক্যাম্পেইন আমি কি পাচ্ছি, সার্ভার প্লাস ব্রাউজার। এই যে কয়জন পেজ ভিউ করছে দেখছেন, আমি এখানে রিপোর্ট দেখতে পাচ্ছি কিন্তু দেখছেন কতজন করছে, কোন টাইমে করছে, ডেটে করছে, ভিউ কন্টেন্ট কয়জন করছে, তাই না? এই দেখছেন এটা কিন্তু আমার লাইভ দেখাচ্ছে, পারচেজ করছে কয়জন দেখছেন 2.1K। সো এইগুলা ডিটেইলস কিন্তু আমি পাচ্ছি কিসের থ্রুতে, যদি পিক্সেল হতো তাহলে ডাটা অনেক কম আসতো। সো সার্ভার হওয়ার কারণে আমার কি হয়েছে যে দুইটা ডাটাই চলে আসতেছে, কোনো বাধা খাচ্ছে না, আমার 100 অর্ডার হলে 100 অর্ডারে চলে আসতেছে। সো এটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং যদি বলি আমরা। পিক্সেল সেটআপ তো সবাই পারি, বাট সার্ভার সাইডটা একটা নতুন ইনভেনশন, কারণ এখন থার্ড পার্টি কুকিজগুলো ব্লক করে দেওয়ার কারণে আমরা নতুন এই পন্থাটা অবলম্বন করি, যার ফলে হচ্ছে সার্ভারের থ্রুতে আমার ডাটাটা চলে আসে। দেন হচ্ছে সিবিও মেথডটা কি, একটা ক্যাম্পেইন বাজেট দিতে আপনারা সবাই জানেন। সো বাজেটটা দুই ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে উইদাউট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, আর হচ্ছে ক্যাম্পেইন অটোমেশন। তার মানে যে দেখেন আমরা অ্যাডস এর যখন করব কোনো একটা ক্যাম্পেইন, আমি একটু এক্সাম্পলটা দেখাই, একটু বড় হয়ে যাচ্ছে মনে হয় বাট আপনাদের ইম্পর্টেন্ট, কিন্তু আপনাকে দিন শেষে ডিসিশন নিতে হবে যে আপনি আসলে এই কোর্সটা শিখে আপনার লাভ হবে কিনা, বা শিখলেও আপনি সেটা দিয়ে কি করতে পারবেন।
তো আমি যখন আমার এখানে যাব, যাওয়ার পর ধরেন আমি আমার ক্যাম্পেইনে যাচ্ছি। ওকে, দেখেন ক্যাম্পেইনটা আসতেছে। তো এই যে ক্যাম্পেইনে আমার একটা বাজেট দিতে হয়, একটা বাজেট হচ্ছে দুই জায়গায় দেওয়া যায় বাজেটটা, একটা হচ্ছে ক্যাম্পেইনের টাকাটা অ্যামাউন্টটা দেওয়া যায়, আরটা হচ্ছে অ্যাড সেট। এখন তিনটা পার্ট কি সেটা একটু ধারণা দেবেন, তো বুঝবেন না, মাথা আওয়াজ যাবে আপনাদের যে স্যার কি বলতেছে মাথা থেকে। আমি একটু অ্যাডভান্সটা দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি ধরেন এখান থেকে একটা ক্যাম্পেইন ক্লিক করলাম। একটা ক্যাম্পেইনের তিনটা পার্ট, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস। ক্যাম্পেইনে কি থাকে, আমার অবজেক্টিভটা আমি আসলে কি অর্জন করতে চাই। অ্যাড সেটে কি থাকে, যে আমার অডিয়েন্স কারা হবে, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার কি হবে। আর অ্যাডসে থাকে হচ্ছে আমার কন্টেন্টটা কি হবে, টেক্সটটা কি হবে, সেটা ফিডে কিভাবে দেখাবে। সো এই তিনটা পার্ট কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমি ক্যাম্পেইনও বাজেট দিতে পারি, অ্যাড সেটও বাজেট দিতে পারি। সো আমি একটা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করি। দেখেন এই যে অবজেক্টিভটা আমাকে দিতে হবে, আমি কি অ্যাওয়ারনেস চাচ্ছি, না ট্রাফিক চাচ্ছি, না এঙ্গেজমেন্ট চাচ্ছি, না লিড চাচ্ছি, না প্রমোশন, না সেলস চাচ্ছি। তাহলে এঙ্গেজমেন্ট আর হচ্ছে সেলস, এই দুইটা বাংলাদেশের জন্য সবচেয়ে প্রযোজ্য, কারণ আমরা এঙ্গেজমেন্টের থ্রুতে যে মেসেজের অর্ডার নেই, আর সেলসের থ্রুতে ডিরেক্টলি আমার ওয়েবসাইটে তাকে নিয়ে যায়। সো আমি ধরুন সেলস দিলাম, দেওয়ার পর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলাম। করার পর সে বলতেছে ম্যানুয়াল করতে, অ্যাডভান্স করতে, আমি জাস্ট এখান থেকে ম্যানুয়াল দিয়ে দিলাম, ঠিক আছে? এটারও অনেকগুলো টেকনিক আছে, আমি এদিকে যাচ্ছি না, আমি জাস্ট শুধু এইটা দেখাবো। এটা একটা অ্যাডভান্স লেভেলের, আপনি যদি নিজের একটা পেজ থাকে, আপনি যদি বুস্টিং করার অভিজ্ঞতা থাকে, তাহলে এই মেথডটা ইউজ করে দেখবেন। এটা সুবিধাটা কি সেটা আমি একটু দেখা দিচ্ছি। তার আগে দেখেন এই যে সেল তিনটা পার্ট চলে আসছে, ক্যাম্পেইন পার্ট, অ্যাড সেট পার্ট, অ্যাড পার্ট। তাহলে আমি ক্যাম্পেইন পার্টে কি দিছি, আমার অবজেক্টিভ, আমি হচ্ছে সেল দিব, দেন হচ্ছে অ্যাড সেটে চলে আসলাম। আপনি এখানে ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করতে পারেন। এই যে অ্যাড সেটে আসার পর দেখেন, সরি ক্যাম্পেইন পার্ট থেকে যদি যাই, এখানে দেখেন একটা অপশন আছে, কই একটু দেখি, অপশন, সেলস, অবজেক্টিভ। এই যে এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো, ক্যাটালগ না, ক্যাটালগ বানাতে, এই যে বাজেট, এটা ক্লিক করলাম, এই যে অপশন। তাহলে এই যে ক্যাম্পেইন সেটে আমি কি করলাম, বাজেটটা দিয়ে দিলাম $20। সেম এটা হচ্ছে এটা, এই যে উইথ ক্যাম্পেইন বাজেট, এই যে $30 যে দিলাম ক্যাম্পেইনে দিয়ে দিলাম, এই ক্যাম্পেইনটা হচ্ছে কি আমার এই যে এটাতে দিয়ে দিলাম। তাহলে কি আমি এখন এর আন্ডারে কি করব, অ্যাড সেট করব। তাহলে অ্যাড সেট কি, মাল্টি অ্যাড সেট করতে পারি। তাহলে মাল্টি অ্যাড সেট করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে আমি অ্যাড সেট 1, অ্যাড সেট 2, অ্যাড সেট 3, এখানে আমি টার্গেট করতে পারি যারা হচ্ছে ধরেন আমার যদি কোর্স রিলেটেড হয়, তাহলে যারা হচ্ছে স্টুডেন্ট তাদের জন্য, যারা চাকরিজীবী তাদের জন্য। এখানে আমি একটা অ্যাড সেটে ডেমোগ্রাফি ইন্টারেস্ট করব। এখানে ডেমোগ্রাফি ইন্টারেস্ট দিব হচ্ছে যারা হচ্ছে ব্যবসায়ী, উদ্যোক্তা। তার মানে দেখছেন তিনটা ক্যাটাগরিতে আমি কি করলাম, আলাদা করে দিলাম, বাট বাজেট কিন্তু এক জায়গায় দিয়ে দিছি। এখন দেখেন এই বাজেটটা দেওয়ার পরে সুবিধাটা কি হয়েছে, ফেসবুক তার মতো করে কাজ করবে। এখন তিনটা অডিয়েন্সের যে ভালো রেজাল্ট আসবে সেটাতে সে বেশি খরচ করবে। এখানে দেখেন সে অর্ডার আনছে $60 তিনটা, এই অ্যাডসেটটাতে সে অর্ডার আনছে কটা, 1 2 3 4 5 6 7 8 10টা, $18 খরচ করছে। আবার দেখেন এই অ্যাডসেটটাতে আনছে কটা, তিনটা। তার মানে যারা চাকরিজীবী তারা মাত্র 2টা অর্ডার করছে, যারা হচ্ছে স্টুডেন্ট তারা কি $18 করছে, যারা হচ্ছে ফ্রিল্যান্সার তারা 3টা করছে। এখন সে হিসাব বলতে কি বলে, সে কিন্তু $10 করে সবাই যদি কাটতো তাহলে দিন শেষে কিন্তু তার লস হয়ে যেত, বাট আলটিমেটলি কিন্তু তার লস হয় না, কারণ সে $30 ক্যাম্পেইন দিয়েছে। ফেসবুক তার মতো অ্যালগরিদম এর থ্রুতে যেটা ভালো করবে সেটাতে সে ইউজ করবে, ঠিক আছে? তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেন এটা দেখেন, এটা হচ্ছে ম্যানুয়াল। আপনি কি করলেন, ক্যাম্পেইনে বাজেটটা দিলেন না, না দিয়ে প্রত্যেকটা অ্যাড সেটে বাজেটটা দিয়ে দিলেন। এই যে অ্যাড সেটের বাজেটটা হচ্ছে এটা, অ্যাড সেটের বাজেটটা হচ্ছে এই যে গেলাম, যাওয়ার পর হচ্ছে লোকেশন, বাজেট কোথায়, বাজেটটা কোথায়, বাজেট, বাজেট শিডিউল, ডেট, বাজেট। ও আমি তো ক্যাম্পেইনে দিয়ে আসছি, এই জন্য এটাকে আমাকে তুলে দিতে হবে, কারণ আমি এখানে ফিচারটা অন করে অফ করে দিতে হবে, তাহলে আমার এখানে দেখাবে। কারণ আমি যদি দুই জায়গায় বাজেট দিতে পারবো না, যে কোনো এক জায়গায় দিতে হয়। তো আমি অফ করে দিলাম, দেওয়ার পর হচ্ছে অ্যাড সেটে আসলাম। আসার পর দেখেন এখানে আমাকে এখন দেশে বাজেট বলবে, এই যে বাজেট $100 দেখছেন। আমি এখানে ধরুন $20 দিলাম। তাহলে এই অ্যাসেটটাকে আমি আবার কি করবো, ডুপ্লিকেট করবো। এই ক্লিক করলাম, এই যে ডুপ্লিকেট, যদি ডুপ্লিকেট করি এই যে দেখাবে অরিজিনাল ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আন্ডারে করতে চাচ্ছি, তাহলে এই যে অরিজিনাল ক্যাম্পেইনের আন্ডারে, তাহলে অ্যাসেট করা হয়ে যাবে 2টা, দেখছেন। এই যে অ্যাসেট কিন্তু 2টা হয়ে গেছে। আমি যদি আরেকটা করতে চাই, সেম ডুপ্লিকেট দিব। তাহলে এইভাবে করে মাল্টি অ্যাসেটে আমি কি করবো, মাল্টি ডেমোগ্রাফি দিব, দিয়ে হচ্ছে আমি একটা রান করবো। তাহলে এটা হচ্ছে এই যে ম্যানুয়ালি আমি এই জায়গায় জায়গায় প্রত্যেকটা দিলাম। দিন শেষে দেখেন রেজাল্ট, এটাতে অর্ডার বেশি, কিন্তু হিসাব করে দেখেন $30 এখানেও দিছি, $30 এখানেও দিছি। দিন শেষে এটাতে অর্ডার পাইছি কয়টা, আর এটাতে পাইছি কয়টা, তাই না?
এখানে 10টা 10টা 30টা, এখানে কয়টা 18টা 5টা কয়টা, দেখেন আমার বাজেট কি হয়েছে অটোমেটিক্যালি অপটিমাইজ হয়ে গেছে কিন্তু। ক্লিয়ার তো? এখানে $10 করে খরচ হচ্ছে, সরি অর্ডার করছে কয়টা 3টা 2টা 5টা 10টা, আর এখানে অর্ডার করছে কয়টা 10টা আর 5টা 15টা, তার মানে 5টা অর্ডার বেশি পাইছি সেম বাজেটে। তাহলে বাজেটটা যদি আমি এই মেথডটা ইউজ করি, ক্যাম্পেইনে বাজেটটা দেই, তাহলে আমার কি হবে সেল বেড়ে যাবে। দেন হচ্ছে আমি কি করব আরওআই যদি বলে আরওআইটা সেভ করতে পারবো। আর এখানে যদি দেই তাহলে দেখেন সেলও কম আসছে, টাকা পুরোটা খরচ হয়ে গেছে ভিন্নভাবে। 3টা অর্ডার আনতে $10 খরচ করছে, আবার সে 5টা অর্ডার আনতে $10 খরচ করছে, মানে এখানে যে ডেমোগ্রাফি ছিল সেটার উপর ভিত্তি করে। সো এটা একটা পার্ট। দেন সার্ভার সাইড ট্র্যাকিং তো দেখলেন। দেন হচ্ছে এখন আসি, আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে একটু বলতে পারেন। অনেকে হয়তো চলে গেছেন, দেরি হয়ে গেছে, বাট আমি শেষ করার চেষ্টা করতেছি যাতে করে আপনাদের পুরো একটা ধারণা হয়। এখন কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের বলেন। অ্যাডভান্স তো বললাম যে ভাই এটা প্র্যাকটিক্যালি বিষয়, আমি জাস্ট একটা ধারণা দিলাম যে আপনি যদি অ্যাড রান করেন তাহলে দুইটা মেথড আছে, একটা মেথড হচ্ছে সিপিইউ মেথড আর একটা হচ্ছে সার্ভার সাইড, খুবই অ্যাডভান্স লেভেলের। এই দুইটা টেকনিক যদি ইউজ করেন আপনি আপনার কস্ট 30 to 50% কমায় ফেলতে পারবেন। সার্ভার সাইডে ট্র্যাকিং করলে আমার ওয়েবসাইট যখন ডাটা পাবে যে তার এখানে কারা কারা ভিজিট করতেছে, আমার এখানে কারা কারা ভিজিট করতেছে তাদেরকে বারবার একটা দেখাবে। সো ওটা কিন্তু আমার এখান থেকে সম্ভব। দেন হচ্ছে আমি লুক লাইক করতে পারবো, সেভ অডিয়েন্স করতে পারবো, কাস্টম অডিয়েন্স করতে পারবো। সো প্রত্যেকটি ডিটেইলস কাজ ভাই এক ক্লাসে তার এত কিছু দেখানো যায় না। এক ক্লাসে আপনাদেরকে চেষ্টা করছি একটা টোটাল ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা দিতে, দেন একটা ফানেল সম্পর্কে ধারণা দিতে, দেন হচ্ছে দুইটা মেথড আছে যেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের। যদি বলি যদি এটা শিখেন তাহলে আপনি আপনার কস্ট 30 to 50% কমায় ফেলতে পারবেন, রেজাল্ট ভালো করে নিয়ে আসতে পারবেন। সো এই প্রত্যেকটা হচ্ছে কিভাবে সেট করবেন, এটা সেট করতে গেলে ধরেন আপনাদের আরো 1 ঘন্টার মতো সময় লাগবে। কিভাবে করবেন সেটা হাতে কলমে ইনশাআল্লাহ আমাদের যে কোর্স আসতেছে সে কি থাকবে সেটা সম্পর্কে একটু দেখে নিতে পারেন। কোর্স কাঠামো, ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং এর উপাদানগুলো কি কি, মার্কেটিং সেন্স, ফানেল, কন্টেন্ট মার্কেটিং, ফেসবুক মার্কেটিং কি, ফেসবুক অ্যালগরিদম কিভাবে কাজ করে। সো এই যে কোর্স কাঠামোগুলো অনেকভাবে দেখেন, অ্যাডস ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড লেভেল কি এবং কিভাবে কাজ করে, কিভাবে আপনি একটি প্রফেশনাল ফেসবুক পেজ, মেটা বিজনেস সুইট, বিজনেস ম্যানেজার, পোর্টফোলিও, অ্যাডস অ্যাকাউন্ট সেটআপ করবেন। সো অনেক ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা লিংকও পেয়ে যাবেন। সো আমাদের যে পরবর্তী বেজটা আসতেছে সেই বেজে হচ্ছে আমরা হাতে কলমে এই সবগুলো এই যে 20টা টপিক আপনাদের জন্য আমরা চুজ করেছি, এই 20টাতে আপনি A to Z সহজ ভাষায় বলে দেই যে একটা ফেসবুক শুরু থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিভাবে করবেন, একটা ব্র্যান্ড কিভাবে এস্টাবলিশ করবেন, আমরা একদম আপনাকে হাতে কলমে এখান থেকে শেখাবো, একটা স্কিল শেখাবো। সেই স্কিলটা আপনি তখন কি করতে পারবেন, বিক্রি করতে পারবেন, নিজের বিজনেসে ইনভলভ করতে পারবেন, কিংবা জবের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। দিন শেষে আপনি স্কিলটা কিন্তু এই স্কিলটা যদি শিখেন আপনাকে অবশ্যই কোনো ক্লায়েন্টের ব্যবসার দায়িত্ব আপনার নিতে হবে। কোনো কোম্পানিতে জব করলে ওই কোম্পানির দায়িত্ব আপনার নিতে হবে। যদি আপনি নিজের ব্যবসা করেন তাহলে তো নিজের কাজ করতে হবে। তো এই সবগুলো যদি আপনার শেখা থাকে, এই যে সিপিসি কন্ট্রোল করবেন, অ্যাড বাজেট অপটিমাইজেশন কিভাবে করবেন, ক্যাটালগ ডাইনামিক অ্যাড কিভাবে দেবেন, এই সবগুলো আপনাদেরকে হাতে কলমে শেখানো হবে। তো এগুলো ডিটেইলসে আমি বলতে চাচ্ছি না, আপনারা লিংক পেয়ে যাবেন, একটু দেখবেন, ডিসিশন নেবেন।